আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এইচএসসি 27 ব্যাচ, কি অবস্থা আপনাদের? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটিতে। আমরা আজকে একটা তোমাদের জন্য বলতে গেলে ফ্রি ক্লাস নিয়ে আসছি, যে ফ্রি ক্লাসটা বেসিক্যালি আমাদের অ্যাপের মধ্যে হচ্ছে। এই ফ্রি ক্লাসে আমরা অ্যাকচুয়ালি আজকে কি শিখবো? আমরা আজকে তোমাদের বাংলা প্রথম বর্ষের একটা গদ্য আছে, নামটা হলো গিয়ে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। মানে উচ্চারণ করতে গেলে আমার একটু কেন জানি মানে বাম মাড়িতে একটু হালকা ব্যথা করে। মানে কি একটা অবস্থা যে বাঙ্গালা নব্য লেখকদিগের প্রতি নিবেদন, আমার বাম মাড়িতে একটু ব্যথা করে, দাঁতে ব্যথা করে আর কি। তার মানে তোমাদেরও আসলে যে প্রবলেমটা এখানে হয় এটা হচ্ছে উচ্চারণ করতে একটু প্রবলেম হয়, এবং যেই একটা টপিক যেটা উচ্চারণ করতেই অবস্থা খারাপ হয়ে যায়, তার মানে টপিকটা ভেতরে কত না জানি কঠিন, এরকম একটা কিন্তু প্রশ্ন আসলেও আসতে পারে। বাট নট লাইক দ্যাট। সুপ্রিয় 27, আজকের এই ক্লাসটাকে আমি যতটুকু পারি তোমাদেরকে একদম বোধগম্য করে উপস্থাপন করব। এন্ড আমি আশা করতেছি তোমাদের এই ক্লাসের পরে এই টপিকের উপরে কারোর কোনো রকমের প্রবলেম থাকবে না। ওকে, ডান। সো মোটামুটি দেখি অনেকে জয়েন করতেছো আমাদের সাথে। আমার সাথে নাহিদ সিজান জয়েন করছো, হ্যালো নাহিদ। সাদিয়া জামান জয়েন করেছো আমাদের সাথে। এরপর দেখতে পাচ্ছি ফাইজা জয়েন করেছো। মহসান হোসেন বলতেছো কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো। তারপর হচ্ছে কি সাদিয়া বলতেছে আমি বলো ফানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি না গতকালকে তোমরা আমাদের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা বা কেএসএ কারা কারা আসছিলা। সো মানে যারা যারা আসলে এবং আজকের এখানে ক্লাস করতেছে এমন কমন কেউ আছো কিনা, তাদেরকে দেখলাম যে ফারহান ভাই জিজ্ঞাসা করছে যে কোন টিচার ফানি, তো সবাই দেখলাম যে একদম নিরঙ্কুশ ভাবে আমাকে জিতিয়ে দিয়েছে। সো আমি খুব লাকি এবং খুব ভালো লেগেছে যে তোমরা আমাকে চেনো এবং আমাকে এভাবে জিতিয়ে দিয়েছো, ধন্যবাদ। ওকে, আমার সাথে তাওয়াসা জয়েন করেছো, রয় জয়েন করেছো আমাদের সাথে, শিফা জয়েন করেছো, রমজান জয়েন করেছো, তারিক জামিলও আমাদের সাথে জয়েন করেছো। ওকে, আফরিনও বলছে আমাদের সাথে আছে। আচ্ছা, গতকালকে কারা কারা এসেছিলে আমাদের এই শিক্ষার্থী সংবর্ধনা একটু দেখি। তাহলে একটু হয়তো ফেস মনে করতে পারবো না, বাট অ্যাটলিস্ট মনে হবে যে এই ছেলেটা বা এই মেয়েটার সাথে গতকালকে আমার হয়তো বা দেখা হয়েছিল। দেখি তো কে কে গতকালকে এসেছিলাম। আচ্ছা, আমি ছিলাম, রাফিয়া বলতেছে আমি ছিলাম প্রোগ্রামে। সো রাফিয়া, তোমার সাথে কি আমার ছবি তোলা হয়েছে একটু কাইন্ডলি জানাও। ইমতিয়াজ বলছে হ্যালো হ্যালো ইমতিয়াজ, কেমন আছো তুমি? তো দেখতে পাচ্ছি সাখাওয়াত হোসেন জয়েন করেছো আমাদের সাথে। রাফিয়া বলতেছো যে ও এসেছিল, খুব ভালো। এই গল্পটা কি পেইড ব্যাচের জন্য আবার পড়ানো হবে কিনা? হ্যাঁ, অবশ্যই আবার পড়ানো হবে। ঠিক আছে, আনিকা বলতো স্টার্ট করেন ভাই, আনিকা একটু রেখে গিয়েছে। হ্যাঁ, স্টার্ট করছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেরি না করে আমরা হলো মূল টপিকটা শুরু করি। আচ্ছা স্টুডেন্টস, তোমাদেরকে আমি সব সময় একটা জিনিস বলি, সেটা হচ্ছে টপিক টপিক দেখে টপিকটাকে বুঝতে পারা উচিত। কি বললাম? টপিক দেখে টপিকটাকে বুঝতে পারা উচিত। আমরা যদি দেখি বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই টপিকটা মানে আক্ষরিক অর্থ কি? বাংলা বলতে বাংলা বলতেছে, অর্থাৎ বাংলাদেশের যে নব্য নতুন লেখকরা রয়েছেন সেই লেখকদের কথা বলা হচ্ছে। নব্য বলতে এখানে আসলে নতুনদের কথা বলা হচ্ছে। লেখক বলতে যারা সাহিত্য রচনা করেন তাদের কথা বলা হচ্ছে। প্রতিনিবেদন অর্থাৎ দেয়ার ইজ এ পারসন, ধরে নিলাম এইখানে যে এই একটা লোক আছে, এই একটা লোক, যে লোকটা এখন হাসি খুশি, সে বাংলার মানে বাঙালি যে সকল নতুন নতুন লেখক রয়েছেন তাদের জন্য কিছু অ্যাডভাইস দেন। এই লোকটা বাংলার নতুন নতুন লেখকদের প্রতি কিছু অ্যাডভাইস দেন। তিনি মনে করেন, মানে কে মনে করেন, এই যে নাদুস নুদুস চিকন চাকন এই লোকটা কিছু অ্যাডভাইস দেন, এবং তিনি মনে করেন এই অ্যাডভাইস গুলো যদি কেউ মেনে চলে তাহলে বাঙালিরা খুব ভালো লেখকে পরিগণিত হতে পারবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলার সাহিত্য রচনাটা আসলে ওভাবে হয় না, সেই সাহিত্য রচনাটা অন পয়েন্ট হওয়ানোর জন্য সাহিত্য রচনাটা অন পয়েন্ট হওয়ানোর জন্য যে অ্যাডভাইস গুলা দরকার, সে অ্যাডভাইস গুলা নিয়ে এই চিকন চাকন নরসুন্দরটা কথাবার্তা বলতে চায়। আমরা কি এতটুকু বুঝতে পারছি? মানে এই মানে যে প্রবন্ধটা প্রথমেই আমরা যে কাজটা করি, যে নামটা পড়ি, বাঙ্গালার বাম মারিতে ব্যথা, নব্য লেখক দিগের প্রতি নিবেদন, ডান মারিতে ব্যথা। ভাই কবিতাটা অনেক কঠিন,
কবিতাটা উচ্চারণ করতে গিয়ে আমার দাঁত একটা পড়ে গেল, তো আমি আর কবিতাটা পড়বো না, না পড়ে পৃষ্ঠাটা উল্টায় যাই। রাদার পৃষ্ঠা না উল্টায় মনে করি এরকম একটা চিকন চাকন লোক, যে লোকটা হচ্ছে কিছু অ্যাডভাইস দিতে চাচ্ছে, কিছু উপদেশ দিতে চাচ্ছে আমাদের লেখকদের প্রতি। ফর এন এক্সাম্পল, হুমায়ুন আহমেদকে আমরা সবাই মোটামুটি চিনি। হুমায়ুন আহমেদ যদিও এখন মারা গিয়েছেন, বাট উনি যখন বেঁচে ছিলেন, সাপোজ উনি নতুন একজন লেখক, তাকে একটা চিকন চাকন শুকনা শাকনা মানুষ কি করতেছেন, তোমার একটা অ্যাডভাইস দিচ্ছেন কিভাবে ভালোভাবে লেখা যায়। আমার কাছে মনে হয় এই জিনিসটা হচ্ছে মোটামুটি তোমরা বুঝে ফেলছো যে এই প্রবন্ধটার এন্ড গোলটা কোন জায়গায়। ওকে, প্রথমে কিছু এমসিকিউ দেখতে পাচ্ছি। আমরা কি প্রথমে একটু এমসিকিউ পড়তে পারি, মানে কিছু কি পোলকে দিতে পারি? তোমরা একদম নতুন মাত্র এসেছিতে উঠছো, তোমাদের জন্য শুরুতেই একটা এমসিকিউ দিয়ে একটু ভয় আমি লাগিয়ে দিতে চাই না, বাট এই এমসিকিউটা কিন্তু শুধুমাত্র বাংলার জন্য না, এটা জিকে বা জেনারেল নলেজেরও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা? চরিত্রহীন, চোখের বালি, দুর্গেশ নন্দিনী নাকি বিষবৃক্ষ? আমি দেই পোল দেই, দেখি তুমি একটু আন্দাজে বলা যেভাবে পারো, কারা কারা জানো এটা একটু দেখতে চাই, জানা উচিত। মানে আমি যখন তোমাদের এই যে ছিলাম, তখন আমি এই উত্তরটা জানতাম, এবং শুধু জানতাম তাই না, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস আমি যখন ক্লাস 8 অথবা 9-এ পড়ি, তখন আমি বইটা পড়ে ফেলছিলাম। সো একটু কাইন্ডলি দেখি তোমরা জানো কিনা এবং এই বইটা পড়েছো কিনা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস আমি তো ক্লাস 8 অথবা 9-এ অলরেডি পড়ে ফেলেছিলাম। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু পড়া শুরু করে নাই। গতকালকে আয়মান ভাই একটা জিনিস দেখিয়েছিল যে একদল আছে অনেক চিল যারা পড়াশোনা করে নাই, একদল আছে অনেক উত্তেজিত পড়াশোনা করে একদম সবকিছু ফাটিয়ে ফেলবো, আর আরেক দল আছে মিডিয়াকার। সো আমাদের ব্যালেন্স করে চলতে হবে। সো যে পড়াশোনা শুরু করে নেই দ্রুত লাভ শুরু করে দে, না হলে কিন্তু পরে গিয়ে পস্তাবা। হয়তো তুমি গতকালকে কৃতি শিক্ষার্থী সম্প্রদায়ে আসতে পেরেছো, আর এখন থেকে পড়াশোনা না শুরু করলে সামনে যখন তোমরা এইচএসসি পাস করার পর আবার কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা আমরা দিব, তখন তুমি নাও আসতে পারো। একটু ভয় ঢুকিয়ে দিলাম যাতে আবারও আসতে পারো এবং আবার তোমার সাথে দেখা হয়। রাইট? ওকে, ডান। সো আই গেস বেশ ভালো সংখ্যক স্টুডেন্ট সঠিক অ্যান্সার দিয়েছে। এর উত্তর হচ্ছে দুর্গেশ নন্দিনী। আমি যখন ক্লাস 8 অথবা 9-এ পড়ি, তখন আমি দুর্গেশ নন্দিনীটা পড়েছিলাম। আচ্ছা, সো একটা বিষয় এখানে দেখি, চরিত্রহীন তোমার একটা উপন্যাস, চোখের বালি উপন্যাস, বিষবৃক্ষ মোস্ট প্রবাবলি উপন্যাস, হয় তোমার কাব্যগ্রন্থ টাইপের কিছু একটা। এখানে তোমার দুর্গেশ নন্দিনী সবচেয়ে প্রাচীন, দুর্গেশ নন্দিনী সবচেয়ে প্রাচীন। তার পরবর্তী সময়তে দুর্গেশ নন্দিনী উপন্যাসের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা ফলো করে চরিত্রহীন তৈরি হয়েছে, চোখের বালি তৈরি হয়েছে। সো এরকম একটা জায়গা থেকে আমরা কি বুঝবো, দুর্গেশ নন্দিনী হচ্ছে তোমার ওয়ান অ্যান্ড অনলি বাংলা সাহিত্যের প্রথম সার্থক বা সাকসেসফুল উপন্যাস। বুঝছি কি বুঝি নাই? আচ্ছা, এখানে আরো কিছু এমসিকিউ রয়েছে, আমরা এই এমসিকিউর দিকে একটু পরে দেখবো। আসো আমরা এবার বঙ্কিমচন্দ্র বাবার, আমাদের বঙ্কিম বাবার একটু জীবন নিয়ে আলাপ আলোচনা করি, ঠিক আছে? এই যে বঙ্কিম বাবা, বঙ্কিম যে লোকটা, এই লোকটা 1838 সালে পৃথিবীতে আসে। পৃথিবীতে আসে এবং আসার পরে তিনি আসলে কোথায় আসলো? আসলো হচ্ছে কি পশ্চিম পরগনার কাঁঠালপাড়া গ্রামে, বাংলা 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে। প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তারই। এই লাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তারই, অর্থাৎ বঙ্কিমচন্দ্রকে বলা হয় আসলে উপন্যাসের মানে গডফাদার টাইপের। যত উপন্যাস আমরা হলো তৈরি করি, যত উপন্যাস আমরা আসলে দেখি, সেগুলা কে তৈরি করেছেন? সেগুলো তৈরি করেছে মানে সেগুলোর প্রথিত যশা শব্দটাকে বলা হয়, বা সেগুলোর হচ্ছে কি তোমার আব্বাকে, আব্বা হচ্ছে হলো কি আমাদের বঙ্কিমচন্দ্র। অনেক সময় বলে না যে কোনো কিছুতে বস বুঝাইতে হইলে সে তো এই কাজের বাপ, ঠিক তেমনি উপন্যাস রচনাতে বঙ্কিমচন্দ্র হচ্ছে সবার বাপ বা সবার বাবা। ওকে, ডান। সো গেল এতটুকু। স্বাগত জীবনে ইত্যাদি ইত্যাদি কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। আমার কাছে যেটা মনে হয় এখানে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, তিনি উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে একটা পত্রিকায় সম্পাদনার কাজ করতেন। সম্পাদনার কাজ করতেন। অনেকে সম্পাদক এই বিষয়টা না বুঝতে পারো, তাদের উদ্দেশ্যে বলি, সম্পাদক মানে হচ্ছে কি এডিটর।
সেই পত্রিকাটার নাম কি? সেই পত্রিকাটার নাম হচ্ছে বঙ্গদর্শন। 1872 সাল পর্যন্ত, 72 সাল থেকে বেসিক্যালি এটি প্রকাশিত হয়। পত্রিকার সম্পাদনা কিংবা প্রকাশ তার অন্যতম কি ছিল? কীর্তি। তার অন্যতম ছিল তোমার কীর্তি। ডান। সো মোটামুটি এতটুকু বিষয় যে মেসেজ ইত্যাদি ইত্যাদি আমরা এগুলো নিয়ে পরে আলাপ আলোচনা করবো। আচ্ছা, অনেকগুলো এমসিকিউ আমরা পরে দেখবো। ঠিক আছে। সো এখানে দেখি তার কিছু উল্লেখযোগ্য উপন্যাস রয়েছে। এর মধ্যে হচ্ছে তার প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। এটা বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। এর পাশাপাশি রয়েছে আমার কপালকুন্তলা, মৃণালিনী, বীজবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল। এই উপন্যাসটা কিন্তু খুবই সুন্দর। ও বাই দ্য ওয়ে, জানো আমার পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য আমি কিন্তু এই ধরনের অনেকগুলো বই কিনেছি। ওর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বই রয়েছে, বঙ্কিমচন্দ্রের বই রয়েছে, শরৎচন্দ্রের বই রয়েছে, তারপর আমরা যদি হলো গিয়ে দেখি কাজী নজরুল ইসলামের বই রয়েছে। এই বইগুলা আমি আমার 27 ব্যাচের স্টুডেন্টদের কিন্তু গিভ অ্যাওয়ে করব। বাট গিভ অ্যাওয়েটা কিভাবে করব? গিভ অ্যাওয়েটা হবে আমাদের 27 ব্যাচে যারা পেইড স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে আমি আগামী সপ্তাহে মানে পূজার ছুটির পরে তোমাদের জন্য একটা কন্টেস্টের আয়োজন করব। সেই কন্টেস্টে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়া তাদেরকে আমি এই বইগুলা গিভ অ্যাওয়ে করব। ঠিক আছে। সো তোমরা যারা এখনো আমাদের পেইড ব্যাচে ভর্তি হও নাই তাদেরকে একটা কথা বলি, দ্রুত পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। পেইড ব্যাচে ভর্তি হলে কিন্তু এই যে শরৎচন্দ্রের যে তোমার বইগুলো হলো রয়েছে, যে হলো গিয়ে বইগুলো আছে, সেই বইগুলা কিন্তু যদি তোমার ভাগ্য ভালো থাকে পেয়ে যেতে পারো। সো জয়েন দ্য ক্লাস এন্ড জয়েন দ্য পেইড ক্লাস বেসিকলি। ডান। আগাই তারা সামনের দিকে আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ, সীতারাম ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখানে আরো বেশ কিছু ইনফরমেশন রয়েছে। আমি এখন আসলে মূল গদ্যের দিকে যাব, বাট এর মধ্যে একজন বললো যে ভাইয়া আপনি সেকেন্ড স্লটে আসেন নাই, খুব মন খারাপ করছি। মন খারাপ করার কিছু নাই, আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমার একটা এক্সাম ছিল, সো আমার অ্যাকচুয়ালি বাসায় যেতেই হতো। সো আমার বাসায় যে নিজে পড়াশোনা করেছি, আমার এক্সাম না থাকলে আমি রাত পর্যন্ত থাকতাম তোমাদের সাথে। ওকে, ডান। মুহসিনা বলতেছে ভাইয়া কিসের কন্টেস্ট বলেন না? ওইটা পেইড ব্যাচে অ্যানাউন্সমেন্ট হবে। তুমি যদি পেইড ব্যাচে থেকে থাকো, সো তোমরা পূজার ছুটির পরে এই প্রতিযোগিতার কথা শুনতে পারবা, যেটার পুরস্কার হিসেবে কাজী নজরুল, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের যে সকল সেরা সেরা বইগুলো রয়েছে, এরকম 3টি বই ওই পুরস্কারের বিজয়ী টপ 3 জনকে দিয়ে দেওয়া হবে আমার তরফ থেকে, গিভ অ্যাওয়ে করব। ঠিক আছে, ডান। সো বেসিক্যালি এখানে তেমন কিছু না। রাজমোহনস ওয়াইফ তার একটা ইংরেজি উপন্যাস, এটা অ্যাকচুয়ালি আমাদের একটু মাথায় রাখতে হবে, এই জিনিসটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, ডান। সো গেল এতটুকুই। আমরা হচ্ছে গিয়ে কই পরিচিতি পড়লাম। কই পরিচিতি পড়ার পরে এবার হচ্ছে গিয়ে আমরা, আচ্ছা, সো রাজমোহনস ওয়াইফ। ওকে, শব্দার্থ টিকা। শব্দার্থ টিকাটা আমি একটু হালকা পাতলা পড়ি, কারণ মূল জিনিসটা আসলে আমরা পেইড ব্যাচে পড়াশোনা করবো, টাচ আপ দিয়ে যাবো। আচ্ছা, ক্লাসটা বেশি কিছু লেন্দি হবে না, হোপফুলি 9টা 10 এরকম টাইমে হচ্ছে গিয়ে তোমার জিনিসটা আমরা হলে ছেড়ে দিব। আচ্ছা, একজন বলছে ভাই 26 ব্যাচের জন্য করলে হয় না? বাবা, আগামীকালকে সন্ধ্যা 7টায় 26 ব্যাচের ফ্রি ক্লাস আছে, সেখানে তোমার জন্য অ্যানাউন্সমেন্ট আছে। সো 26 ব্যাচের অ্যানাউন্সমেন্ট 26 ব্যাচেই দিই। তুমি তো হচ্ছে চুরি করে ছোটদের ক্লাসে ঢুকে গেছো, আমি এটা করতে পারি না, রাইট? সো তোমাদের অ্যানাউন্সমেন্টটা কালকে, আজকে না। ওকে, ডান। মূল শব্দ হচ্ছে কি যশ, সুখ্যাতি, সুনাম, কীর্তি। মানে সাপোজ কাকে নিয়ে এটা বলি, কাকে নিয়ে বলি, কোন স্টুডেন্টটাতে। ওকে, ঠিক আছে। মুহসিনা বলো ফ্রি ক্লাস করতে এসে কন্টেস্টের কথা জেনে গেলাম, বাট মুহসিনা কন্টেস্ট শুধু পেইড ব্যাচের স্টুডেন্টের জন্য। তুমি যদি পেইড ব্যাচে ভর্তি না হও তাহলে তো হবে না। আচ্ছা, ঠিক আছে। ওকে, ডান। আমি দেখতে পাচ্ছি কে আমাকে হলো আমার সাথে হচ্ছে কথা বলতে পারে। ফাতিমা মাত্র আমাকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। নওশিন নাজিয়া বলে 9:30 পর্যন্ত, ভালো হয়। ঠিক আছে নওশিন, পড়াবো 9:30 পর্যন্ত। অরূপ বড়ুয়া নামটা পছন্দ হয়েছে। আচ্ছা, সাপোজ অরূপ এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, রাইট? ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে এবং দেখা গেল ও খুব ভালোভাবে পড়াশোনা করলো। পড়াশোনা শেষ করেও
আমি জানি না অরূপের টার্গেট কি, ধরে নিলাম অরূপও ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বপ্ন দেখে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির কোন একটা বিভাগে ভর্তি হলো। প্রথম সারির কোন একটা বিভাগে ভর্তি হওয়ার পরে অরূপ হচ্ছে আমাদের 10 মিনিট স্কুল হয়তো অ্যাপ্লাই করলো। অ্যাপ্লাই করার পর ও টিচার হয়ে গেল, এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে অরূপ এত ভালো পড়াতে লাগলো, সবার কাছে ওর নাম ছড়িয়ে পড়েছে। সবাই এক বাক্যে অরূপকে অরূপ ভাইয়া নামে চেনে। তার মানে দেখো অরূপ আসলে ওর জায়গা থেকে ফেমাস হয়ে যাচ্ছে। ওর যে সুনামটা, পড়ানোর যে খ্যাতিটা, সেই খ্যাতিটা কিন্তু ছিল চারদিকে ছড়িয়ে পড়ে। সো এই জায়গাটাই এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে তোমার যশ বা সুখ্যাতি। ওকে, ডান। মোটামুটি এতটুকুই। এরপর দিকে লোকরঞ্জন, জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধান। আচ্ছা, গতকালকে ওই কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আমাকে তোমরা বলছো আমি বলে খুব ফানি, আমি বলে খুব মজা করে পড়াই। সত্যি কথা বলতে এই যে মজা করে পড়াই, তার আগে এই এক একটা স্লাইড নিয়ে কতবার যে ঘাটি, কতবার যে পড়ি, পড়ে পড়ে এটা ঠিক করি যে স্লাইডের কোন জায়গায় আমি কিরকম ভাবে রিয়াক্ট করব, যে রিয়াক্টটা তোমরা দেখলে মজা পাবা। কারণ বাংলাটা, ভাই সত্যি কথা একটা বলি, বাংলাটা বোরিং সাবজেক্ট। এই বোরিং সাবজেক্টটা পড়তে গেলে এমনি নাকের পানি চোখের পানি এক হয়ে যায়। সো এই দুইটা জিনিস যদি এক না হয় এবং আলাদা আলাদা থাকে, এটা এনশিওর করার জন্য আমি কিন্তু ক্লাসের আগে স্লাইডটা পড়ি, পড়ে হচ্ছে বোঝার চেষ্টা করি কোথায় কিভাবে কি বলা যায়, তারপর তোমাদের সামনে উপস্থাপন করি। কালকে হচ্ছে বললাম ফার্সিন ভাই বলে খুব ফানি, ওকে, কথা শুনে খুব ভালো লাগছে, আমি সাকসেস। বাট আমি পড়ানোর পাশাপাশি তোমাদের আরো একটা কাজ করি, হচ্ছে মনোরঞ্জন করা। এই মনোরঞ্জন করার কারণে তোমরা কমেন্টে হাহা ইমোজি দাও, যে ইমোজিটা দেখতে আমারও ভালো লাগে। সো তোমাদেরকে যে আনন্দ দিচ্ছি, তোমার মনকে যে রঞ্জন করছি, এই যে রঞ্জনের যে বিষয়টা, সেটা নিয়ে বেসিক্যালি এখানে আলোকপাত করা হচ্ছে। ওকে, লোকরঞ্জন গেল। এবারে ধর্ম বিরুদ্ধ, খুবই সিম্পল, ধর্মের এগেইনস্টে। প্রত্যেকটা ধর্ম তোমার নীতি নৈতিকতার কথা বলে। প্রত্যেকটা ধর্ম তোমাকে বলে যে সত্য কথা বলবা, মিথ্যার পথে চলবা না, অসৎ পথে চলবা না, খারাপ কাজ করবা না, মানুষের ক্ষতি করবা না। প্রত্যেকটা ধর্ম কিন্তু এই ফান্ডামেন্টাল কথাটা বলে। এমন না বিষয়টা যে ইসলাম ধর্মে বলে তো অন্য কোনো ধর্মে বলে না, বা অন্য কোনো ধর্মে বলে তো ইসলাম ধর্মে বলে না। বিষয়টা কিন্তু এমন না, সকল ধর্মেই বলে, এবং সকল ধর্মকে নীতি নৈতিকতা, ইংরেজিতে বলতে গেলে মোরালিটি, এই মোরালিটিটাকে আসলে মেনটেন করে চলতে বলে। সো এখান থেকে আমরা বুঝি ধর্ম বিরুদ্ধ মানে মোরালিটির এগেইনস্ট। এরপর দেখি কোটেশন। কোটেশন যেরকম সাপোজ আমার কিছু কিন্তু মুদ্রা দোষ আছে, যেরকম আমি কথা কথা বলে বাচ্চারা, কিংবা আমার যখন দেখি যে কারোর থেকে কিছু একটু মানে পোলাইটলি আদায় করে নিতে হবে, আমি বলছি বাবারা এরকম করিস না, অমন কর তমন কর, রাইট? সো এইরকম একটা জায়গা থেকে এই যে আমি বললাম বাচ্চারা ওয়ান ওয়ার্ড, তারপর বললাম যে হলো বাপ, তারপরে হচ্ছে যে তোমার আমি ক্লাসের শুরুতেই বলে আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিটস ক্লাসের ক্লাসিতে। এটাও কিন্তু আমার একটা মানে মুদ্রা দোষের মতো বলতে পারবো, এটা আমার নিজস্ব উক্তি, ঠিক আছে? তো এই যে ম্যাটারটা বাবা, এই ম্যাটারটার কথাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে কোটেশন, কোন ব্যক্তির উদ্ধৃতি। সাপোজ তুমি ফারহান ভাইকে বললা যে ভাইয়া ফারসিন ভাইয়া তো কথায় কথায় বাচ্চারা বলে, আমরা তো অনেক বড় হয়ে গেছি ভাইয়া, ফারসিন ভাইকে বলে দিবেন এই শব্দটা না ব্যবহার করতে, না হলে আমাদেরকে পড়ানোর দরকার নেই। সাপোজ তোমরা বললে, বা ফারহান ভাই আমাকে বলে এই তুই এটা করবি না, তুই বাচ্চারা বলবি না, তো আমি বলা বন্ধ করে দিলাম। বাট দেখো তোমরা কিন্তু আমাকে কোট করে বলছো যে ফারহান ভাই, ফারসিন ভাইয়া ক্লাসের মধ্যে বাচ্চা শব্দটা ব্যবহার করে, এটা আমার ভালো লাগে না, ঠিক আছে? এই যে কোট করে বললা একটা জিনিস, সেটাই হচ্ছে তোমার কোটেশন বা উদ্ধৃতি। গেল। এরপর দেখি হচ্ছে অলংকার। আমার মনে হয় অলংকার নিয়ে আর কোনো কিছু বলার নাই। অলংকার বেসিক্যালি মেয়েরা মনে হয় খুব বেশি রিলেট করতে পারবা, সোনা দানা দামি গহনা এটাই কিছু একটা। বাট কথা বলারও একটা অলংকার রয়েছে। ফর অ্যান এক্সাম্পল, আমি এখন তোমাদেরকে দুই ভাবে কথা বলে দেখাবো, তোমরা একটু আমাকে বলবা যে কোন ধরনের কথাটা শুনতে ভালো লাগে, প্রথম ধরনের কথাটা নাকি দ্বিতীয় ধরনের কথাটা, ঠিক আছে?
সবাই রেডি? আমাকে একটু বলবা আমার সাথে এনগেজ করো, ক্লাসের মধ্যে এনগেজ করলে জিনিসটা কিন্তু কি বলে তোমাদের মধ্যে আরো অনেক বেশি মানে বুঝতে পারবা আর কি। ঠিক আছে, একটু আমার সাথে এনগেজ করবা। আমি এখন তোমাদের সাথে দুই ভাবে কথা বলে মানে উপস্থাপন করব। ধরে প্রথম ধরনে আমি কথা বলা শুরু করছি। সাপোজ ক্লাসে এসে বললাম, এই কি অবস্থা, কেমন আছো তোমরা, ভালো আছো না? আজকে মনে হয় না বেশিক্ষণ পড়াতে পারবো, আমি ভালো লাগতেছে না, সারাদিন অনেক কাজ কাম করছি বাইরে, খুবই বাজে অবস্থা। সকালবেলা বিশ্ববিদ্যালয়ে গেছি, বিশ্ববিদ্যালয়ে যায় একদম দৌড়ায় টোরা অবস্থা খারাপ, ভালো লাগতেছে না আমার। মাথাটা তো খুব গরম। তোমাদের এখানে আসার আগে নীল খেতে গেছিলাম, একটা বিশ্রী জায়গা, জাহান্নাম একটা, প্রচুর গরম ওখানে, ওখানে মানুষ থাকতে পারে না। ভালো লাগতেছে না আমার, একটা ছুরি শেষ করা ভালো লাগতেছে না, আল্লাহ হাফেজ। আমি যদি এইভাবে কথা বলে চলে যাই, তোমরা কি করবে? সুন্দর মতো এখন 1691 কল দিয়ে আমার নামে একটা কমপ্লেন দিবে, রাইট? বাট আমি যদি এই জিনিসটাই তোমাদেরকে বলি, কি অবস্থা বাচ্চারা, আশা করছি তোমার সবাই খুব ভালো আছো। আজকে সারাটা দিন আমার জন্য অনেক হেক্টিক গিয়েছে। আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম গতকালকে আমি সেকেন্ড ফ্লোরে থাকতে পারিনি কিছু শিক্ষার্থী সংবর্ধনার কারণ আজকে আমার এক্সাম ছিল। সো এক্সামের পরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে নীলক্ষেতে বেশ কিছু কাজ ছিল, কাজটা শেষ করে জ্যাম ঠেলে আসছি অফিসে। যদিও আমি অনেক বেশি ক্লান্ত, বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের ক্লাসটা করাতে। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, কোনো প্রকার দুষ্টুমি করো না আজকে। আজকে আসলে তোমাদের ভাইয়া দুষ্টুমি নেবার মতো অবস্থায় নাই। এবার একটু বলো তো তোমরা, আমি দুই প্যাটার্নে কথা বললাম, একটা প্যাটার্ন তো শুনছই, আরেকটা প্যাটার্ন মাত্র বললাম। কোন প্যাটার্নটা শুনতে আসলে তোমার ভালো লাগলো? কোন প্যাটার্নটা শুনতে তোমাদের ভালো লাগলো, প্রথমটা নাকি সেকেন্ডটা? এক্স্যাক্টলি। নীলক্ষেত থেকে বই কিনে নাই, আমার থিসিস সাবমিশনের জন্য বই বাধাইতে গেছিলাম, এই যে আমার থিসিসটা সামনে পড়ে আছে। আচ্ছা, সো সাজেশন শোনো, তোমরা মাত্র ফার্স্ট ইয়ারে পড়ো, ফার্স্ট ইয়ারে আমার কাছে কোন টপিকের উপরে সাজেশন জানলে সাজেশন দেই না, বইটাকে পড়ো, মাত্র তো উঠলা। আচ্ছা, দুইটাই বলে সেরা, হায়রে নুরে জান্নাত সাদিয়া। আচ্ছা, সো বেসিক্যালি তুমি সেকেন্ডটা চয়েস করতেছো, রাইট? এটাই হচ্ছে তোমার কথা বলার অলংকার, কথা বলার সৌন্দর্য, কথা বলার মাধুর্যতা, যা শুনলে মনে হয় না লোকটা কথা বলতে জানে। ঠিক আছে, সবাই কিন্তু পৃথিবীতে কথা বলতে পারে না, এটাই এখানে বেসিক্যালি বলা হয়েছে। গেল ব্যঙ্গ, ব্যঙ্গ মানে পড়াইতে পারে না কিছু না, আবার ক্লাস করায়, আবার কিসব কথাবার্তা বলতে। সাপোজ তুমি হচ্ছে আমাকে নিয়ে এই ধরনের মন মানসিকতা পোষণ করতেছো, তো এটা হচ্ছে ব্যঙ্গ করা, পরিহাস করা, বিদ্রুপ করা। কদাপি, কদাপি হচ্ছে কখনো বা কোনো কালে। বাঙ্গালা, বাঙ্গালা মানে হচ্ছে বাংলা, বাঙ্গালা কি বাংলা, বাঙ্গালা কি বাংলা। ডান। সো মোটামুটি এতটুকু। এবার আসো আমরা শুরু করি মূল যে গল্পটা। মূল গল্পতে বেশ কিছু পয়েন্টার্স আছে, প্রায় 11টা পয়েন্টার। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি আজকের ক্লাসে 11টা পয়েন্টার পড়াতেই পারবো না, বুঝতে পারছো? অনেক বড়, অনেকখানি ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। সো আমরা যতটুকু পারি আজকের ক্লাসে, ক্লাসের পরবর্তী হচ্ছে 45 মিনিট 1 ঘন্টায় যতটুকু আমরা পারি ততটুকু বেসিক্যালি আমরা পড়াবো। ঠিক আছে, ওকে। সো আর দেরি না করে বেসিক্যালি শুরু করি। একটা ছোট বাচ্চা এসে বলতেছে যে 27কে পেয়ে 26কে ভুলে গেছি। নট লাইক দ্যাট। এন্টায়ার সেপ্টেম্বর মাসে আমি ক্লাস খুবই কম নিয়েছি, বিকজ সেপ্টেম্বরে আমার পরীক্ষা ছিল। আজকে এখনো বেসিক্যালি পরীক্ষাটা মানে যারা চলতেছিল থিসিস সাবমিশন, তো একটা জিনিস সাবমিট করা বাকি আছে, কালকে সকাল 9টায় সাবমিট করতে বিশ্ববিদ্যালয়ে যাব। সো তারপর থেকে আমার পড়াশোনা ফাইনালি শেষ। টাটা, বাই বাই। পড়াশোনা থেকে আপাতত আমি 1 দূরে থাকবো। ওকে, ডান। সো আমরা আস্তে আস্তে স্টার্ট করি। বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতিবেদন, পয়েন্ট নাম্বার 1, যশের জন্য লিখিবেন না, তাহলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনা আপনি আসিবে। ওকে, তোমরা কারা কারা 3 ইডিয়টস দেখছো একটু বলো তো আমাকে, যে তোমরা কারা কারা 3 ইডিয়টস দেখছো? আবির বলছে রিপ্লাই দাও, কেউ আবিরকে রিপ্লাই দিয়ে দাও। তোমরা কারা কারা 3 ইডিয়টস দেখছো? 3 ইডিয়টস এ আমির খান একটা কথা বলে, সে কথাটা হচ্ছে, বাচ্চো
काबिल होने के लिए भागो, এরপর জানি কি সাকসেস अपना ही तुमको पीछे आएगा, মানে যেটার মিনে হচ্ছে গিয়ে তুমি এক্সেলেন্সের পিছনে ছোট, সাকসেস তোমার পিছনে ছুটবে, এটাই বিষয়টা বলে। আমি হিন্দি অতটা ভালো বলতে পারি না, খালি বুঝি আর কি। সো ওই যে আমির খানের সাথে যে রুমমেট যেটা থাকে, রুমমেট যেটা হলো গিয়ে তোমার র্যাঞ্চোর কাছে হলো গিয়ে চলে যায়, র্যাঞ্চোর রুমে শিফট করে। তো শিফট করার আগে আমির খান হচ্ছে বলে শিফট করিস না, ইয়া হবে। তখন হচ্ছে ও বলে যে না, র্যাঞ্চো ফার্স্ট বয়, ভালো পরে, আমি ওর রুমে যেয়ে থাকবো। তখন আমির খান একটা কথা বলে কি যে বাচ্চো কাবিল বানো, সাকসেস আপনা আপনি তোমাকে পিছে আয়েগা, সামথিং লাইক দ্যাট, এটাই বিষয়টা হইলো গিয়ে বলে। সো এক্স্যাক্টলি এই কথাটা তোমার হচ্ছে গিয়ে এখানে বলা হচ্ছে। যশের জন্য লিখবেন না, মানে খ্যাতির জন্য লিখবা না, তাহা হইলে যশ হইবে না। আমির খান যেটা বলে সাকসেসের পিছে ছুটো না, তাহলে সাকসেস আসবে না। এক্সিলেন্সের পিছনে ছুটো বা কাবিল হওয়ার চেষ্টা করো, তাহলে সাকসেস আপনা আপনি আসবে। লেখা ভালো করার চেষ্টা করো, লেখা ভালো হইলে যশ আপনা আপনি আসবে। ওই তো চতুর রাঞ্চু, একই জিনিস, কবে দেখছি বুড়ো একটা মানুষ, আমি একটু যে মনে আছে এটা বেশি। আচ্ছা, সো এই হলো কে ম্যাটার। ওকে, সো অ্যাপারেন্টলি বঙ্কিম বলতেছে ব্রোজ এত প্যারা খেও না, যশ হবে, ফেমাস হবে, সবাই আমার সাথে সেলফি তুলবে, নট লাইক দ্যাট। রাদার তুমি একটু ভালো করে লেখো, লেখাটা পাবলিশ করো, তুমিও দেখবা যে একদিন বঙ্কিমচন্দ্র হয়ে যাবে। দেখো এই বঙ্কিমচন্দ্র, বঙ্কিম দাদা, এই লোকটা কত আগে জন্মগ্রহণ করছে, 1886 সালে, মানে আমার জন্মের কয়েকশো বছর আগে। আর তোমরা তো নাই, আমার জন্য কয়েকশো বছর আগে, তোমরা তো আরো নাই, তোমার তো মানে দুনিয়াতেই নেই। সো আমার বাপ মায়েরও জন্মের 100 বছর আগে হচ্ছে এই লোকটা জন্মগ্রহণ করছে। সো 100-200 বছর পরেও 1886, 1986, 2000 কিছু একটা চলতেছে এখন তোমার, এই লোকটার পড়া আমরা আসলে এখনই পড়তেছি। তার মানে এই মানুষটা খ্যাতির জন্য লেখে নাই, এই মানুষটা সাহিত্যকর্মে কিছু দেবার জন্য, নিজের লেখার মান ভালো করবার জন্য আসলে লিখেছেন। বুঝতে পারছি আমরা বাচ্চারা? এক্স্যাক্টলি এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ডান 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 ডান, এগিয়ে যাই সামনের দিকে। এরপর দেখি টাকার জন্য লিখবেন না, পয়সা। আচ্ছা, পয়সার জন্য লিখবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই। এরপর দেখি এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে উঠেছে। এখানে অনেক বড় কিছু লোকে লিখছে। আমি এই পয়েন্টারটার সাথে আমার নিজের জীবনের একটা উদাহরণ তোমার সাথে শেয়ার করতে চাই। তোমরা যদি হলো কি শুনতে চাও তাহলে আমি বলবো, মানে এটা খুবই একটা পার্সোনাল কথা। বাট আজকে যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট সাথে রয়েছে এবং এই টপিকটা এমন একটা টপিক, লাইন বাই লাইন পড়ে বুঝানোর পাশাপাশি কিছু রিলেটেবল এক্সাম্পল দিলে তোমরা হচ্ছে কি মনে রাখবা। যেরকম নাম্বার 1 যেটা বলছে আজীবন মনে থাকবে, বাসিম ভাই বলছে এখানে চাতুর আর রামচর্যের কথাটা, বাচ্চা কাবিল হনেকে ভাগো, সাকসেস আপনা আপনি তোমার পিছে আয়েগা, এটা আজীবন মনে থাকবে। সো ওইভাবে আমি নাম্বার 2 এ আমার নিজের লাইফের একটা এক্সাম্পল দিতে চাই। এনিওয়ান wants to hear? কেউ কি শুনতে চাও? আচ্ছা, অরূপ বলতে শুনতে চাই। ওকে, খালি অরূপই বলছে, আর কিছু বলা নেই। আচ্ছা, মাহিয়া, সুন্দর নাম, ও বলতে শুনতে চায়। ফারিয়া শুনতে চায়। মারিফা, মেহজাবির মারিফা, ও শুনতে চায়। তন্ময় শুনতে চায়। ওকে, আচ্ছা, আমি তখন ক্লাস 8 এ পড়ি। আমার বাসায় তখন হচ্ছে আব্বুর একটা বাটন মোবাইল ফোন, আম্মুর একটা বাটন মোবাইল ফোন। না, ভুল বললাম, আমি ক্লাস 7 এ পড়ি তখন। সো দুইজনেই বাটন মোবাইল ফোন। ওকে, ভালো কথা। বাটন মোবাইল ফোনে যে নোকিয়ার যে কিছু মোবাইল আছে না, যে যেটা দিয়ে ভাঙলে ইট ভেঙে যায়, মোবাইল ভাঙে না, ওটে ফোন আর কি। সো তোমার হচ্ছে দেখি যে
ওই ফোনের মধ্যে গেলে স্নেকস এর একটা গেম ছিল আম্মুর ফোনে, ওই আম্মুর ওই ফোনে স্নেকস এর এই গেমটা হচ্ছে খেলতাম, খুব মজা, তাই গেম খেলি, এই তো লাইফ, স্কুলে যাই আসি গেম খেলি ঘুমাই খাই দাই, আর কি আছে জীবনে। তো এরকম করতে করতে আস্তে আস্তে আমাদের ওই সময় থেকে আমরা যখন একটু বড় হইলাম, 8-এ উঠলাম বা 7-এ উঠলাম, দেখি যে তোমার স্মার্টফোন সবাই ইউজ করা শুরু করছে। এখন তো স্মার্টফোন আপনাদের সবারই আছে, যেহেতু আপনারা ক্লাসটা করতেছেন, ওটা ভালো কথা, স্মার্টফোন। তো আমাদের বাসায় কোনো স্মার্টফোন ছিল না। এরপর যে কাজটা হইলো, আমি একদিন ভাবলাম আমার আম্মুকে, আম্মুর জন্মদিনের দিন, আমার আম্মুর জন্মদিন গেল কয়েকদিন আগে, কবে গেল, গতকালকে তো, হ্যাঁ গতকালকে আমার আম্মুর জন্মদিন ছিল। হ্যাঁ এবার সো আম্মুকে আম্মুর জন্মদিনে একটা স্মার্টফোন গিফট করবো। তো আমি আব্বুর কাছে গেলাম, আব্বুকে গিয়ে বললাম যে আব্বু, আম্মুকে একটা হলো স্মার্টফোন গিফট করব, কিন্তু তোমার একটু আমাকে সাপোর্ট দিতে হবে, মানে আমার কাছে পুরো টাকাটা নাই। তো আব্বু বলতেছে তুমি কত দিতে পারবা? তো আমি বললাম যে আমার কাছে মোটা কোন রকমের 5,000 টাকা আছে, 5,000 টাকা দিতে পারবো, বাকিটা তুমি ম্যানেজ করো। ফোনের দাম 9,999 টাকা। তো ঠিক আছে, একটু আমি ব্যাক ট্র্যাক করে বলতেছি, শুনে মনোযোগ দিয়ে। তো আব্বু হচ্ছে দিল, আব্বু হলো চলো আমিও যাবো তোমার সাথে। সো তখনকার সময়, এখন অ্যাকচুয়ালি এখনো আছে বাট এখন অতটা ফেমাস না, ঢাকায় একটা খুব বিখ্যাত মোবাইল মার্কেট ছিল মোতালেব প্লাজা, এখনো আছে, তোমার হচ্ছে আমার ভার্সিটি এরিয়ার পাশে। সো মোতালেব প্লাজায় আমি আর আমার আব্বু গেলাম, গিয়ে পছন্দ করে মোবাইলটা কিনলাম। ওই মোবাইলটাই মানে কোত্থেকে আমি দেখছি স্যামসাং একটা ফোন দেখেছি, আমার এক বন্ধু ওই এক্সাক্ট ফোনটা চালাইতো, আমার কাছে মনে হইতো যে আচ্ছা আম্মুকে দিব, আম্মু খালি ফোনটা নিয়ে কথা বলবে, মাঝে দিয়ে আমি খালি সারাদিন ওই মোবাইলের মধ্যে ফুটবল খেলবো। সো এই নিজের একটা স্বার্থ স্বার্থ ছিল, তো সবকিছু মিলে ওকে আম্মুকে গিফট করলাম, মোবাইলও পাইলাম, ভালো কথা, বাট ওইভাবে কখনই মানে মোবাইল খেলা হয়নি। সো তখন আমি আস্তে আস্তে ইউটিউবের কথা শুনতাম যে ইউটিউবে নানা রকম ভিডিও টিডিও পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। সো একদিন আমি ইউটিউবে মানে এমনিতে ঢুকছি নর্মালি, প্রত্যেক ঈদের রাতে, ঈদের চাঁদ রাতে আব্বু হচ্ছে গিয়ে ফোনে হলো 500 MB আমাকে ভরে দিত, ভরে দিয়ে হলো বলতো যে গেম খেলো, গেম নামাও, গেম খেলো। তো আমি গেম নামাই, গেম খেলি, এবং হচ্ছে গিয়ে তোমার ইউটিউবে হলো গিয়ে একটু মানে ভিডিও টিডিও দেখি। এরকম ভিডিও দেখে একদিন হঠাৎ আয়মান ভাইয়ের একটা ভিডিও পাইলাম, যে উনি একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে কিভাবে কত ইজিলি ম্যাথ করা যায়, ক্লাস 8-9 এর সাথে রিলেটেড একটা ম্যাথ, আমি ক্লাস 8-এ পড়ি এক্সাক্ট। সো আমার ভিডিওতে খুব মজা লাগছে, তো ওকে ভালো কথা প্রথমবার আয়মান ভাইয়ের ভিডিও দেখলাম, তখন তো চিনি না ভাবে। তো এরপর দেখে এরকম মনে হয় বেশ কয়েকটা এরকম ম্যাথের ভিডিও টিডিও আছে, ভিডিও গুলোতে বেশি ভালো লাগতো। প্রায় সময় ওই চাঁদ রাতে আব্বু যখন আমার আম্মুর মোবাইলে 500 MB ভরে দিত, ওইটা দিয়ে আমি আয়মান ভাইয়ের ভিডিও দেখতাম, আর হচ্ছে কি তোমার নতুন নতুন গেম নামায় গেম খেলতাম। আচ্ছা, এই করতে করতে আমি যখন হচ্ছে গিয়ে তোমার আরেকটু বড় হইলাম, আমার নিজের ফোন হইলো, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার আমার প্রথম স্মার্টফোন ছিল আমি যখন ক্লাস 10-এ উঠছি, মাত্র ক্লাস 10-এ উঠছে, রেজাল্ট ভালো হয়েছে, আব্বু বললো আমাকে স্মার্টফোন কিনে দিতে। সো দেনে কিনা আমি মনে হইলো যে আচ্ছা এই মানুষগুলা অনলাইনে ভিডিও বানায়, অনলাইনে হচ্ছে ভিডিও বানাচ্ছে, তাকে অনেক মানুষ আসলে দেখে, ঠিক আছে, খুব ভালো কথা। এই করতে করতে আস্তে আস্তে হচ্ছে গিয়ে আমি 10 মিনিট স্কুলের কথা জানলাম, এবং সেই ক্লাস 8-এর আমার যে স্বপ্নটা, ওই স্বপ্নটা পূরণ করার জন্য 2020 সালে সর্বপ্রথম 10 মিনিট স্কুলে এসে ভাইবা দিলাম এবং গট রিজেক্টেড। ঠিক আছে, গট রিজেক্টেড, আমার আসলে ভাইবাতে মানে সিলেক্টেড হইলাম না। এরপরে 10 মিনিট স্কুলে আমি আরো 3বার ইন্টারভিউ দিলাম অ্যাজ এ টিচার জয়েন করার জন্য, বাট 3বারই রিজেক্টেড, এবং সারপ্রাইজিংলি 3বার রিজেক্ট করছে আমাদের ফারহান ভাই, খুবই খারাপ। ওকে, আমি এসে দিয়েছি 2017 সালে। সো তারপর হচ্ছে পঞ্চম বা চতুর্থ বারে যে আবারও ইন্টারভিউ দিলাম, মানে এবার আমি চান্স পেলাম। চান্স পাওয়ার পরে আই জাস্ট স্টার্টেড টু ওয়ার্ক। প্রথমে বাসায় বসে ভিডিও বানাইতাম, ইউটিউবে দেখবে এখনো বেশ কিছু ভিডিও আছে আমার ভয়েসও দেওয়া, আমার চেহারা দেখা যায় না, এসএসসির বাংলা নিয়ে, ওইখানে ওই ভিডিওগুলো বাসায় বসে বানানো ছিল। এবং এট দ্যাট টাইম মানে অবভিয়াসলি প্রত্যেক ক্লাসের এগেন্সে আমাদের কিছু পেমেন্ট থাকে, বাট ওই পেমেন্টটা মানে খুবই একটা সামান্য একটা মানে সম্মানী ছিল, ওইটা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না, বিকজ আমার কাছে মনে হয় 10ms ইজ আ ড্রিম প্লাস ফর মি। ওকে আসছি, আমি এখানে পড়াশোনা শুরু করে কিছু একটা হবে। সো এই প্রজেক্টটা হইলো কি শেষ হইলো, বাট কখনোই কিন্তু আমি ওখান থেকে যে এই জিনিসটা যে আমার কাছে আসতেছে এটার দিকে আমি কখনোই মনোযোগ দিতাম না। প্রচুর ফিডব্যাক পাইতাম যে ক্লাসে পড়ানো হচ্ছে না, উচ্চারণ ভুল হচ্ছে, বাচ্চারা এনগেজ হচ্ছে না, নানান রকম ফিডব্যাক পাইতাম।
ফিডব্যাক পাইতে 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 2022 সালে মোস্ট প্রবাবলি প্রথমবারের মতো, যে এখন যেভাবে তোমাদেরকে হলো গিয়ে সামনাসামনি ক্লাস দিচ্ছি, 22 সালের দিকে প্রথমবারের মতো অন ক্যামেরা ক্লাস নেওয়া শুরু করলাম। দেন এগেইন তোমার হচ্ছে 22, 23, 24, 25 এন্ড ইটস গোয়িং অন। এখনো তোমাদের সামনে ক্লাস নেই। সো দেখো এখন মোটামুটি তোমরা হয়তো অনেকে আমাকে চেনে অ্যাজ এ বাংলা টিচার। সো আমার স্টার্টিংটা যেখান থেকে হয়েছিল, আমি যদি ওই টাইমে চিনতাম যে আচ্ছা এখান থেকে তো টাকা জিনিসটা কম আসতেছে না, ভালো লাগতেছে না, এখান থেকে আসলে সরে যাই, আমি যদি সরে যাইতাম তাহলে আজকে আমি তোমাদের সামনে দাঁড়ায় বাংলা ক্লাস নিতে পারতাম না। কারণ আমি তো আমার মানে মনোযোগটাকে শিফট করে ফেলছি। এক্স্যাক্টলি কবি এই কথাটাই বলছেন যে আপনি যখন কোনো কিছু লিখবেন, কোনো সাহিত্য রচনা করবেন, ওটার পেছনে আসলে আপনি টাকাটাকে চিন্তা করবেন না, আমার সাহিত্য লিখে ইনকাম করতে হবে, টাকা উপার্জন করতে হবে, এই ধরনের কোনো কিছু চিন্তাই করবেন না। আপনি যে জিনিসটা করতে পছন্দ করেন সেই জিনিসটা যদি আপনি ভালোভাবে করেন, অটোমেটিক্যালি সেখান থেকে আসলে টাকা জেনারেটেড হবে। সো এক্স্যাক্টলি এই কথাটা বঙ্কিমচন্দ্র বলছেন টাকার জন্য লিখিবেন না। যদিও ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেই দিন হয় নাই। ইউরোপে লেখকরা বা যারা রাইটাররা তারা জিনিসটাকে খুবই প্রফেশনালি দেখেন। তারা টাকার জন্যই লেখে, বাট ওটার মধ্যে সাহিত্যর যে তোমার মাহাত্ম্য, সাহিত্যের যে তোমার হলো গুরুত্ব, সেটাকে কখনোই অবজ্ঞা করে না, সেটাকে কখনো তোমার অবহেলা করে না। বাট আমাদের দেশে যেখানে আমরা একটা অতটা উন্নয়নশীল বা উন্নত কান্ট্রি না, আমাদের দেশে যদি এখানে অর্থের উদ্দেশ্যে লিখতে নিই, তখন যেটা যা ইচ্ছা তাই হয়ে যাবে এবং সেখানে আমরা লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে পড়ে। দেখো আগেরকার দিনে হুমায়ুন আহমদ স্যারের আমল পর্যন্ত আমরা যত ভালো ভালো বই দেখতে পেতাম, বই মেলায় যাওয়ার প্রতি একটা যে মনের ভেতরে হচ্ছে তোমার আকর্ষণ বোধ করতাম, এখন আসলে আকর্ষণ বোধ করি না। তার কারণ হলো আস্তে আস্তে বাঙালি লেখকদের মধ্যে বই মেলা একটা হচ্ছে গিয়ে টাকা উৎপাদন কেন্দ্রে পরিণত হচ্ছে। ওকে, আমি যেরকম লাস্ট বই মেলায় যে খুব বোকা হয়ে গেছি, বই মেলার মধ্যে তোমার কেকের দোকান, মিষ্টির দোকান, তারপর হচ্ছে ডাবের পুডিং এর দোকান, ফুচকার দোকান, আইসক্রিম আর ফুচকা মোটামুটি থাকতো সবসময়, এটা মানে নতুন কিছু না, বাট এসব দোকান এবং আরো উইয়ার্ড বিষয় বইমেলার মধ্যে কাপড়ের দোকান, মানে বইমেলার গেটের বাইরে কয়েকজন হচ্ছে আপু টেবিল বিছায় থ্রি পিস বিক্রি করতেছে, মানে বইমেলার একটা মানে কি একটা কম্বো মেলা যে হইছে। সো এটা এখানে বলা হচ্ছে তুমি যখন লিখবা, লেখার সময় তোমার একটাই উদ্দেশ্য, আমি একটা সাহিত্য রচনা করছি, এটাই তোমার উদ্দেশ্য, রাইট? বাট পয়েন্ট টু বি নোটেড, সাহিত্য রচনা করাটাই যদি তোমার উদ্দেশ্য হয়, তাহলে সেখানে তুমি আসলে টাকা জিনিসটাকে আনতে পারো না। যখনই টাকা জিনিসটাকে আনবা তখন সেখান থেকে সাহিত্যটা সরে যাবে। হ্যাঁ, তুমি যদি ইউরোপের মতো খুবই ধনী কান্ট্রি হও এবং ইউরোপের যে সাহিত্য রচনার যে মেধা, সেই মেধা যদি তোমার মনে থাকে, তাহলে টাকা নিয়ে চিন্তা করে লিখলেও হয়তো সাহিত্যটা অতটা সমস্যা সৃষ্টি করবে না। বাট আমাদের মতো বাংলাদেশের মতো অনুন্নত কান্ট্রির লেখকরা যদি টাকাকে চিন্তা করে সাহিত্য লিখতে নেয়, তাহলে সাহিত্যের স হবে না, ওখান থেকে শুধুমাত্র টাকাই আসবে। ঠিক আছে, ডান। 2 নাম্বার পয়েন্টে একটু বেশি লেন্দি টাইম নিয়ে ফেলছি, বাট অনেকেই হয়তো না বুঝতে পারো। আমরা কি বুঝতে পারছি প্রথম 2টা পয়েন্ট? বই মেলা, কম্বাইন মেলা, হ্যাঁ তাহসিন আলম ভালো বলছো। আচ্ছা আব্বা জানেরা আম্মা জানেরা, বুঝতে পারছি আমরা সবাই? মবু কি লেখস কি জানি বলে। আচ্ছা সবাই ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার আমরা? আচ্ছা সাবাস, আমি এসেছি 17 ব্যাচ। আচ্ছা এরপর দেখি বঙ্কিমচন্দ্র, দাঁড়াও 3 নাম্বার। বঙ্কিমচন্দ্রের জিনিসপত্র পড়তে গেলে এত পিপাসা লাগে বাবারে বাবা, পানি খেয়ে নি।
ডান। আগে যদি মনে বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির মঙ্গল সাধন করিতে পারবেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারবেন তবে অবশ্য লিখিবেন। আচ্ছা, তোমার লেখার মধ্যে মানুষের মঙ্গল কামনা করার বিষয়টা থাকতে হবে। এটার একটা উদাহরণ আছে। আমরা হুমায়ুন আহমেদের বেশ কিছু উল্লেখযোগ্য রচনার মধ্যে একটা রচনা নারী পুরুষ নির্বিশেষে সবাই পড়ি, সেটা হচ্ছে কি হিমু, আর আরেকটা তার ক্যারেক্টার হচ্ছে কি মিসির আলী। এই দুটো রচনা কিন্তু আমরা মোটামুটি সবাই পড়ি। তোমরা কেউ বলতে পারো যে কেন, কোন কারণে আমরা আসলে হিমু বা মিসির আলীর মতো ক্যারেক্টারকে পছন্দ করি? কারণটা আমি বলি, তোমরা ছোট অনেক, তোমরা তো বুঝতে পারবা না। কারণটা হচ্ছে, আরো একটা বিষয় দেখো, হিমু কাদের মধ্যে জনপ্রিয়? তরুণ তরুণীদের মধ্যে জনপ্রিয়, মানে আমার এই যে ছেলে মেয়েদের মধ্যে বা তোমার এই যে ছেলে মেয়েদের মধ্যে মোটামুটি জনপ্রিয়। বাট হিমু গল্পটা বেসিক্যালি দেখা যায় যে হিমু ক্যারেক্টারটা এই যে তরুণ তরুণী বা হচ্ছে যে তোমার যারা ইয়াং জেনারেশন রয়েছে, ইয়াং জেনারেশনের মধ্যে খুব একটা অ্যাপিলিং ক্যারেক্টার, রাইট? এখন কারণটা কি? কারণ হচ্ছে হিমু কি, হিমু হচ্ছে ভবঘুরে টাইপের, একটা হলুদ পাঞ্জাবি পরে হচ্ছে ঘুরে বেড়ায়। তার একটা প্রেমিকা নাকি প্রেমিকা না এই টাইপের হলো একজন মানুষ থাকে, সে হচ্ছে গিয়ে রূপা। রূপা হচ্ছে কি হিমুর জন্য নীল শাড়ি পরে, নীল শাড়ি পরে হচ্ছে হিমুর জন্য অপেক্ষা করে, ইত্যাদি ইত্যাদি। বাট নানান রকম কথাবার্তা। হিমু চরিত্রের মধ্য দিয়ে হুমায়ুন আহমেদ স্যার আসলে এই তরুণ প্রজন্মের মধ্যে যে তোমার প্রেম বিষয়ক বিষয়গুলো আসে এবং সেখান থেকেও যে আসলে তোমার মানে একটা জীবনের দিক নির্দেশনাময় বিষয়গুলো আসতে পারে সেটা নিয়ে আলোকপাত করেছেন। এবং এই জিনিসটা আমাদের ইয়াং জেনারেশনের প্রত্যেকের লাইফের সাথে মোটামুটি কোনো না কোনো ভাবে জড়িত রয়েছে। অর্থাৎ ইয়াং জেনারেশন কিন্তু এই যে হিমু যে ক্যারেক্টার, মই বলছি হিমুকে স্যার, হিমু হচ্ছে হুমায়ুন আহমেদ, লেখক হুমায়ুন আহমেদ স্যারের একটা রচিত ক্যারেক্টার বা চরিত্র, খুবই খুবই ফেমাস। জাস্ট গুগলে সার্চ করো তাহলে হলো বুঝতে পারবো। তো এইটা বেসিক্যালি দেখানো হচ্ছে যে হুমায়ুন আহমেদ হিমুকে আমাদের যে তোমার ডেইলি লাইফটা রয়েছে, ডেইলি লাইফের সাথে কানেক্ট করতে পেরেছেন। এবং এই কানেকশনের জায়গা থেকে হিমুর মাধ্যমে কিন্তু তিনি আসলে মনুষ্য জাতির বা মানুষের কিছু মঙ্গল সাধনা করতেও চেয়েছেন। কিভাবে? এইভাবে যে হিমুর মতো মানুষের আসলে ভবঘুরে হয়েই থাকে। আমরা যদি ভবঘুরে হতে চাই, আমাদের যদি সংসারে বা পরিবারে কোনো টান না থাকে, আমরা হিমু হলেও হতে পারি। বাট যখন আমার পরিবারের টান থাকবে তখন আসলে হিমুর মতো মানুষ হলে পরিবারের কাছে আমি আমার গ্রহণযোগ্যতা হারাবো। এক্স্যাক্টলি এই জিনিসটা কেন বলা হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা এখানে আরো একটা বিষয় হলে দেখতে পাই যে অনেক লেখার মাধ্যমে আমাদের একদম মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। ওকে, কিভাবে? যেরকম ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল আমি বুয়েটে পড়বো, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বুয়েটে। এবং বুয়েটে ভর্তি পরীক্ষাও দিছিলাম আমি। মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 4টা ইউনিভার্সিটি দিছিলাম, ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বুয়েট, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অস্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর মেডিকেল। এই 5 জায়গায় বেসিক্যালি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। এর মধ্যে হচ্ছে কি বুয়েটে আমার হয় নাই, জাহাঙ্গীরনগরে আমার হয় নাই, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, আমার আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রিপলিতে হয়েছে, আহসানুল্লাহ 28তম হয়েছিলাম। আর মেডিকেলে আমি পাশ করছি, মানে 40-এ পাস, তো আমি হলো 46 না 48 পাইছি, পাস করছে। মেডিকেলের সিস্টেম হলো পাস করলেই কোনো না কোনো প্রাইভেট মেডিকেলে ঢুকায় দেয় আর কি। সো আমার কি একটা প্রাইভেট মেডিকেল আসছিল জানি না, ভুলেও গেছি আর কি। তো যদি সরকারি মেডিকেল আসে না, মেডিকেল অধিকার জানি, যাওয়ার প্রশ্ন আসে না। আমি জানি না তোমাদের হচ্ছে গিয়ে মেহেদি ভাই বা সুমাইয়া আপুরা এখানে মেডিকেল পড়াশোনা করে, অনেক বড় এখানে মনোযোগ পাবো ওখানে গেলে। তো যাই হোক, আমার আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই যে দুটো জায়গার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জেনারেলি সভাপতি পিক করি। এইখানে আমার যে জিনিসটা হলো কি বলার ছিল সেটা হচ্ছে, দেখো এখানে কি বলতেছে, যদি মনে এমন বুঝতে পারেন যে লিখিয়া দেশের মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধনা করতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন তবে অবশ্যই লিখিবেন। যখন আমার সামনে অপশন আসে দুইটা,
ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি আহসানুল্লাহ, তখন আমার চারপাশের মানুষরা এটা বলা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোর দিয়ে হেঁটে গেল জ্ঞান লাভ হয়। ঢাকা ইউনিভার্সিটি ইটসেলফ এমন একটা এন্টিটি যেখানে গেলে আসলে মানুষজনের মানে চিন্তা ধারণা সবকিছু চেঞ্জ হয়েছে, এবং দ্যাট ইজ ট্রু। এক্স্যাক্টলি এই জিনিসটা লেখার পার্সপেক্টিভ থেকে চিন্তা করো। তুমি এমন কিছু লিখলা যে লেখার মাধ্যমে তোমার আসলে জীবনটা পরিবর্তন হলো। আমি যখন ছোটবেলা গল্প উপন্যাস পড়তাম, সে গল্প উপন্যাসে আমি কিন্তু আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাখ্যা শুনি নাই। আমি ঢাকা ইউনিভার্সিটির ব্যাখ্যা শুনছি, আমি টিএসসির ব্যাখ্যা শুনছি, আমি কার্জন হলের ব্যাখ্যা শুনছি। সো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার আগেই আমি টিএসসি কার্জন হলের একটা কথা নিজের দৃশ্যপট আমি এঁকে নিয়েছিলাম। এটা কোত্থেকে জানছি? আমার পুরো গল্পের বই থেকে, বা আমার মা বাবা পাড়াপড়শি মানুষের মুখ থেকে। ঠিক আছে, তার মানে অনেক সময় এই যে লেখনী, এই যে লেখা, সেই লেখাটা আসলে তোমার চিন্তাধারাকে পরিবর্তন করে ফেলে। নট অনলি দ্যাট বাট অলসো তোমার একটা মঙ্গল সাধনা করে। এই যে তোমার মঙ্গল সাধনা করার যে বিষয়টা, সেটা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হচ্ছে। এরপর দেখি, যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ী দিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। আচ্ছা, আমি এই জিনিসটা হলো কি বুঝাচ্ছি, তার আগে একটু বলো 3 নম্বরের এই পার্টটা বুঝতে পেরেছো কিনা। মঙ্গলের যে বিষয়টা, মঙ্গল সাধন করার যে বিষয়টা, এটা আমরা বুঝতে পেরেছি কিনা একটু কাইন্ডলি জানাও তো। আচ্ছা হ্যাঁ, তাওসিফা ভালো কথা বল, সবাই মন দিয়ে পড়তেছো না। আচ্ছা আমাকে একটু বলো, এই যে 3 নাম্বার পয়েন্টের মঙ্গল সাধনার বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? আমরা কি বুঝতে পারছি 3 নাম্বারটা? আচ্ছা ক্লিয়ার। কাবিল মানে যোগ্য। আচ্ছা আচ্ছা, 3 নাম্বারটা অনেকে বলতেছে আবার একটু বলতে, খুবই সিম্পল। তোমার লেখার মধ্যে মানুষের মঙ্গল করা হচ্ছে এমন কিছু লিখতে হবে। তুমি যে লিখতেছো সে লেখার মধ্যে ভালো একটা উদ্দেশ্য থাকতে হবে। তুমি যে অজবরল হজবরল অঘ অঝনার মানে কিছু একটা উল্টা পাল্টা লিখে দিলেই হবে না। রাদার তোমার লেখার মধ্যে মানুষের ভালোর জন্য লিখতে হবে। কারণ লেখা মানুষকে আসলে তোমার অনুপ্রাণিত করে, মোটিভেটেড করে, পরিচালনা করে। যেটা আমি বললাম, আমি ছোটবেলায় অনেক গল্পের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির ব্যাখ্যা শুনছি, আহসানুল্লাহর ব্যাখ্যা শুনি নাই। তো আমি যখন আহসানুল্লাহ ঢাকা ইউনিভার্সিটি, দুটো ইউনিভার্সিটি চান্স পেয়েছি, আমি আসলে আহসানুল্লাহর দিকে যাই নাই, না যে আমি ঢাকা ইউনিভার্সিটি দেখে গেছি, বিকজ এই গল্পগুলো আমি আগে শুনে আসছি। সো ওই লেখনী গুলো আমাকে প্রভাবিত করেছে। তার মানে তুমি যখন লিখতে বসবা তখন তোমার একটু মনোযোগ দিয়ে লিখতে হবে, যে লেখার মাধ্যমে মানুষের উপকার হবে। এবার ক্লিয়ার? যারা বুঝতে পারেনি শুরুতে, পোল পড়ে, ইউষা খালি পোল চায়। আচ্ছা আমরা কি এবার বুঝতে পারছি? যারা ইনিশিয়ালি বুঝতে পারছিলেন এবার কি বুঝতে পারছি? তানজিম আন্টি পাশে ছিল তাই রিপ্লাই দিতে পারতেছে না, এটা বলতেছে। হায় রে, ও তানজিম না তাজনিম। আচ্ছা আমরা কি এবার বুঝতে পারছি? রমজান আমরা কি বুঝতে পারছি এবার 3 নাম্বার পয়েন্টটা? আচ্ছা ঠিক আছে। নিপুমনি বলছে কিছুটা। নিপুমনি খুবই সিম্পল, তুমি যখন লিখবা ভালোর জন্য লিখবা, মানুষের ভালোর জন্য, মানুষের মনের উন্নতির জন্য। ঠিক আছে, ডান। এবার আসি, যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন, অন্য উদ্দেশ্য বলতে মঙ্গলের জন্য না, মঙ্গলের জন্য না, নাম্বার 1। নাম্বার 2 তোমার হচ্ছে টাকার জন্য। যারা মানুষের মঙ্গলের জন্য লেখে না, শুধুমাত্র টাকার জন্য লেখে, তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ী দিগের সঙ্গে গণ্য করা যেতে পারে। যাত্রাওয়ালা, গ্রামীণ কালচারে বা গ্রামীণ জীবনে আমরা যাত্রা বা এই ধরনের বেশ কিছু আয়োজন দেখতে পাই। এই যে তোমার আয়োজনগুলো আছে, এই আয়োজনগুলোকে আমরা কি বলতে পারি?
মানে এই আয়োজনগুলো খুবই তোমার নিম্ন গোত্রের আয়োজন হিসেবে দেখানো হয়। মানে আমরা যদি চিন্তা করি একজন ব্যবসা, আমি কোনো পেশাকে হচ্ছে আন্ডারমাইন করতেছি না, বোঝানোর স্বার্থে উদাহরণ দিচ্ছি। সাপোজ একজন সরকারি অফিসের বড় কর্মকর্তা আর আরেকজন রিক্সা চালক। কম্পারেটিভলি আমরা অবভিয়াসলি রিক্সা চালককে আগে সালাম দেই না, আমরা কি করি ওই সরকারি অফিসের বড় কর্মকর্তাকে সালাম দিই, রাইট? যদি এটা ঠিক না, বাট এটাই আমরা এক্স্যাক্টলি করি। এখন কথা হচ্ছে যাহারা অন্য উদ্দেশ্য লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা বা প্রভৃতি নিজ ব্যবসায়ীদিগের সঙ্গে তুলনা করা যেতে পারে। অর্থাৎ যাত্রাপালা যেটা রয়েছে, যেটা গ্রামীণ অঞ্চলের হলো গিয়ে একটা কালচার, সেই যাত্রা যারা আয়োজন করে তাদের খুবই নিচ হিসেবে দেখা হয়, লোয়েস্ট ক্যাটাগরির মানুষ হিসেবে দেখানো হয়। এই যে বিষয়টা, এটা এখানে বেসিক্যালি বলা হচ্ছে। ওকে, ডান। তার মানে বলা হয় যে যারা মানুষের মঙ্গলের জন্য লেখে না, রাদার তোমার হচ্ছে টাকার জন্য লিখতেছে, তারা আসলে যাত্রাপালার আয়োজকদের মতো নিম্ন শ্রেণীর ব্যবসায়ী। বুঝছি আমরা এবার এটা? ওকে, ডান। আচ্ছা, আমরা এবার একটু 4 নাম্বারটা একটু পড়বো। 4 নাম্বারটা আমি অবশ্যই বুঝাবো, তার আগে তোমরা একবার একটু রিভিশন দাও, তবে একবার একটু রিডিং পড়ো, নর্মাল রিডিং পড়ো। সাপোজ হচ্ছে গিয়ে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এরকম হচ্ছে, একটু জাস্ট রিডিং পড়ো। একবার রিডিং পড়লে আমার আসলে পড়াতে সুবিধা হয়। আমি যেটা বুঝলাম আমি নিজের মতো করে বুঝাই যাচ্ছি, আর তোমরা ইন্টারাক্ট করতেছো না দেখে অনেকে পড়াটা বুঝতে পারতেছো না। বুঝছো? একটু তোমরা রিডিং পড়ো তো, একটু তোমরা রিডিং পড়ো, একটু রিডিং পড়ো। হ্যাঁ, সিকিউ আসতে পারে। একটু রিডিং পড়ো, একটু রিডিং পড়ো। আমি দেখলাম যে বিভিন্ন উদাহরণ দিয়ে পড়াচ্ছি ঠিকই, বাট তোমরা বুঝতে পারতেছো না, খুবই স্বাভাবিক, যদি পড়ে আসো নেই। তন্ময়, এই জন্য তুমি লেখক হতে পারবা না। আচ্ছা, একটু রিডিং পড়ো, রিডিং পরে লেখা হচ্ছে ডান, রিডিং পরে লেখা হচ্ছে ভাইয়া ডান। ওকে, ডান। ঠিক আছে, সবাই যেহেতু হলো কি শেষ করছো, তাহলে এবার চলো আমি এটা পড়ানো শুরু করি। দেখো কি বলতেছে, মানে নর্মাল রিডিং পড়লে কিন্তু বোঝা যায় যত অসত্য মানে মিথ্যা, ধর্মবিরুদ্ধ মানে মোরালিটির এগেইনস্টে, পরনিন্দা বা পরপীড়ন অর্থাৎ গীবত করা, গীবত করতে আমাদের যে আমরা তো এখন বলি বিচিং করি, চল দোস্ত একটু বিচিং করি, এই যে বিচিং করার যে বিষয়টা, এটা নিয়ে কথাবার্তা বলতেছে যে পরনিন্দা বা পরপীড়ন, স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যের লেখনী ধারণ মহাপাপ। পরিহার্য, পরিহার করা হয় এমন। পরিহার্য মানে কি বাবারা? পরিহার করা হয় এমন। হাই হাই। আচ্ছা, তো দেখো, যত অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যার উদ্দেশ্য প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, অর্থাৎ যে প্রবন্ধে তোমাকে মিথ্যা কথা বলায়, যে প্রবন্ধে তোমাকে পরনিন্দা করে,
বা গীবত করে, বিচিং করে, যে প্রবন্ধে তোমার হচ্ছে ধর্ম বিরুদ্ধ বা ধর্মের এগেইনস্টে বিষয় নিয়ে কথাবার্তা বলে, নৈতিকতার বিরুদ্ধে তোমার হলে কথাবার্তা বলে, সেক্ষেত্রে আমরা কি দেখি, সেটাই হচ্ছে গিয়ে আমার আসলে পরিহার্য উপন্যাস বা পরিহার্য লেখনী, অর্থাৎ পরিহার করতে হবে এমন। কারণ যদি আমরা কোনো প্রবন্ধে দেখতে পাই বা কোনো লেখনীতে দেখতে পাই যে সত্য ও ধর্মকে অ্যাভয়েড করা হয়েছে, তার মানে ওই লেখনীর আসলে কোনো আলাদা কোনো উদ্দেশ্য নাই, ওইটা তোমার আমার জন্য ক্ষতিকর, এটা পড়ো না, ঠিক আছে? না পড়ে আসো, আমরা ভালো কিছু লেখাপড়া করি। ডান, আগাই সামনের দিকে। এরপর দেখি, যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তাহলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস ২-১ বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করেন। যাহারা সাময়িক সাহিত্যের কার্যের প্রতি, তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া উঠে না, এই জন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। আচ্ছা, তোমাদেরকে একটা মজার এক্সাম্পল দিই। ফেসবুকে, তোমার তো মোটামুটি সবারই ফেসবুক হলো গে আছে, ফেসবুকে ওই যে মেমোরিজ আসে না, মেমোরিজ। সো সাপোজ ২০২৫ সালে তোমার একটা মেমোরিজ আসলে ২০২০ সাল দিককার কোন একটা পোস্ট, ওই পোস্টটা দেখে তোমার এখন ক্রিঞ্জ ফিল হয়েছে যে ইউ, এটা আমি লিখছি, ইয়াল্লাহ, এরকম কোন ক্রিঞ্জ ফিল হয়েছে? সাপোজ ২০২৫ সালে, এটা ২০২৫ সালে ২৮ সেপ্টেম্বর, ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর তুমি একটা পোস্ট দিচ্ছ, ওই পোস্ট তোমার মেমোরিতে আসছে, মেমোরিটা তুমি হলো দেখছো, দেখার পরে তো আমার এটা আমি লিখছি, ইস, এই ফিলটা হয়েছে কারণ? একটু বলো তো। এই চ্যাপ্টারটাই খুবই ইম্পর্টেন্ট, সৌরভ মনে বুঝতে পারছেন? হ্যাঁ বাবা, ইম্পর্টেন্ট এটা। এরকম ক্রিঞ্জ ফিল হয়েছে কারণ? এটা কি লিখছে আল্লাহ, এরকম কোন ফিল হয়েছে? একটু বলো, দ্রুত দ্রুত দ্রুত। অলওয়েজ মালিহা বলতেছে, তাওসিফ বলতেছে হ্যাঁ, নাহিদা হেসে মরে যাচ্ছে, এরকম ফিল কি হয়? থ্যাংক ইউ সালাম। ফারিহা বলতেছে হ্যাঁ ভাইয়া হয়। আচ্ছা, আমার কোন মেমোরি নাই। আচ্ছা, আরে মোবাশ্বেরার তো অবস্থা খুবই খারাপ। আচ্ছা ভাই, আমি তো এফবি খুলছি 25, ওরে বাবা, ইউসা তো আরো জোস, ইউসা এই ফিল 2030 সালে পাবে আর কি। আচ্ছা, হয়েছে ভাই, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা, এটাই লেখক বলছে। লেখক বলছে যে তুমি আজকে লেখা লিখবা, লেখা দিয়ে ফালায় রাখবা, ফালায় রেখে ২-৩ বছর পর আবার লেখাটা পড়ো, তখন লেখাটা পরে বল এটা আমি লিখছি, ইয়াক, লেখাটা তুমি নিজেই ফেলে দিবা। সো বেসিক্যালি সাহিত্য রচনা করার সময় সাহিত্যটাকে আমরা যদি হলো একটা ফেসবুক পোস্ট হিসেবে চিন্তা করি, আমাদের কিন্তু দেখা যায় যে ১ বছর পরে নিজের ১ বছর আগের পোস্ট দেখলে বিরক্ত লাগে, ইউ ইউ লাগে। সাহিত্যটা ঠিক তেমনি তাই, আমরা যে কাজটা করব, নিজের লেখনী কিছুদিন ফেলে রেখে আবার কয়েকদিন পরে পড়বো, পড়তে গেলে মনে হবে যে এই লাইনটা তো এভাবে না লিখে আমি ওভাবে লিখতে পারতাম, ওভাবে যদি লিখতে পারি তাহলে ওটা বলতে পারতাম। সো এই যে ম্যাটারটা, এটা এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, যাহারা সাময়িক সাহিত্যের কার্যের প্রতি, সাময়িক সাহিত্যের কার্যের প্রতি, তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না, এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। সাময়িক সাহিত্য মানে ওই যে যেটা হইলো কি অ্যাকচুয়ালি হয় পরীক্ষার আগের, মানে যখন পরীক্ষার তারিখ দেয়, সাপোজ পরীক্ষা সেপ্টেম্বর মাসে, তুমি জানুয়ারি মাসে জানলা, তুমি তখন থেকে আজকে থেকে রেগুলার পড়বো, দৈনিক ৪ ঘন্টা ৪ ঘন্টা পড়লে পরীক্ষার আগে ফাড়াই দিব, টাক 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 টাক, বাট অ্যাপারেন্টলি পরীক্ষার আগে রাতে করতে বসো, সো ব্যাড। সো এক্স্যাক্টলি এটাই বলতেছে যে যারা সাময়িক সাহিত্য, তোমরা সাময়িক পড়াশোনা করো, আর যারা সাময়িক সাহিত্য রচনা করে, কিছু কারণ সাহিত্য রচনা করে আবার সাহিত্য রচনা করে না, তাদের জন্য লেখা ফেলে রেখে লেখা আবার দেখার যে কাজটা, এটা কিন্তু আসলে তোমার হয় না, এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ক্লিয়ার আমরা সবাই ৫ নম্বর পয়েন্টটা? আব্বা জানেরা ৫ নম্বর পয়েন্টের আপনাদের কারো কোনো সমস্যা আছে? আল্লাহ রে, গলাটা তো গেল আজকে আমার। ৫ নম্বর পয়েন্টে আপনাদের কারো কোনো সমস্যা আছে? একটু বলি তো বাবারা। সাবিয়া কেন জানি মারা যাচ্ছে, ওই জানি কি বলতেছে। আচ্ছা, আমার আগের কবিতাগুলো দেখলে অনেক হাসি পায়, আমারও হাসি পায়, আমি যে কি লিখতাম আগে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ছোটবেলায় কত কিছু যে করতাম।
আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের কলেজে পরীক্ষা না হবে কোনো সাজেশন দেন? আমি আগেই বলছি আমি ফার্স্ট ইয়ারে কারোর কোনো সাজেশন দিই না। মানে ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষায় 10টা টপিক দিছে, 10টা টপিক থেকে যদি বলো যে ভাইয়া কোনটা ইম্পর্টেন্ট, দ্যাটস এ ডিফারেন্ট কেস, বলে দিয়েছে 10টার মধ্যে এই 5টা ইম্পর্টেন্ট। বাট এটা পার্টিকুলার টপিক থেকে সাজেশন দিচ্ছ, সরি টু সে আমি এটা দেই না, কারণ এটা তোমার জন্য ক্ষতি করে। আচ্ছা ঠিক আছে, না সো মোটামুটি এতটুকুই। 5 নাম্বার যে পয়েন্টারটা, এক বাক্যে যদি বলি, তুমি যখন কোনো কিছু লিখবা কিছুদিন ফেলে রাখবা, কিছুদিন ফেলে রাখার পর আবার যখন রিভাইজ করতে নিবা তখন দেখবা যে তো অনেক ইম্পর্টেন্ট থিংস শেয়ার করছে, সো আই নিড টু রেকটিফাই ইট। সো তুমি আবার রেকটিফাই করে সাবমিট করে দিবা, দ্যাটস ইট। আচ্ছা না, এরপর দেখি আমার পরবর্তীতে 6 নাম্বার, যে বিষয়ে যাহার অধিকার নাই সেই বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না। যে বিষয়ে যাহার অধিকার নাই সেই বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য, অর্থাৎ একটা বিষয়ে তোমার অধিকার নাই। ফর এন এক্সাম্পল, আমি ইংরেজি পড়াইতে পারি না, দুর্জয় পড়াইতে পারে। এখন আমি যদি এসে বলো, এই বাচ্চারা শোনো, from tomorrow I will teach you English and you guys need to take preparation to learn English with me. হ্যাঁ, 3টা খুব সুন্দর সুন্দর ইংরেজি লাইন বলছি, আমিও ভাবতে পারি ইয়েস আমিও ভালো করে ইংরেজি পড়াতে পারি। কালকে এসে am is are was were completing sentence narration transformation ভয়েস অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস fill in the blanks তারপর কি কি জানি তোমাদের আছে সব পড়ানো শুরু করলাম। বাট আমি তো এই যে পারি না ইংরেজিটা পড়াইতে, আমি হয়তো ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারি বাট আমি তো ইংরেজিটা পড়াইতে পারি না, বাট আমি পড়ানো শুরু করলাম। প্রথম দিন ভালো লাগবে, দ্বিতীয় দিন ভালো লাগবে, তৃতীয় দিন লাথি মারবা। এক্স্যাক্টলি এই জিনিসটা, মানে যে কেউ এর ক্ষেত্রে আমার ভালো জোন হচ্ছে বাংলা, আমি বাংলা ভালো পড়াই, আমি পৌরনীতি ও সুশাসন ভালো পড়াই, আমি এগুলাই বেসিক্যালি তোমাদেরকে পড়াই, রাইট? আমি যদি কালকে থেকে ইংরেজি পড়ানো শুরু করি বা বায়োলজি পড়ানো শুরু করি, তোমাকে আমাকে সে মারবা। সো এক্স্যাক্টলি এটাই কবি বলছেন যে যার যে বিষয়ে অধিকার নাই, অধিকার নাই বলতে বোঝানো হচ্ছে পারদর্শিতা নাই, সেই বিষয়টা অ্যাকচুয়ালি তোমার অ্যাবজর্ভ না করাই ভালো। তার কারণ হচ্ছে এতে করে জিনিসটা হবে তুমি নিজের যা ছিল সেটাও হারাবা। আমি 4-5 দিন ইংলিশ টানা পড়াই থেকে বাংলা যা পড়াইতে পারতাম ওটা যাবো ভুইলে, আর ওইটা ভুইলে যে তোমার দেখা যাবে যে বাংলাও পড়াইতে পারতাম ওটাও গেল গা, ইংলিশ তো পড়াইতে পারি না, ওটা তো চলেই যায়। মানে খাঁটি বাংলা ভাষায় বলতে গেলে আমও গেল ছালাও গেল, এরকম হলো গিয়ে একটা অবস্থা। ঠিক আছে, ডান। এটা এখানে মূলত বলা হচ্ছে যে এই ধরনের কাজ সাহিত্যতে করা যাবে না। এরপর দেখি 7, মোটামুটি আমরা এই পয়েন্টারটা শেষ করি, বাকি যে পয়েন্টার গুলো থাকবে 8, 9, 10, 11, 12, 13 এটা বেসিক্যালি পেইড ক্লাস আমরা পড়বো। আমরা একটু হচ্ছে কি কয়েকটা এমসিকিউ সলভ করে একটা সিকিউর দিকে যাব। ঠিক আছে, দেখি, বিদ্যা প্রকাশের চেষ্টা করবেন না, বিদ্যা থাকিলে তাহা আপনা আপনি প্রকাশিত হয়, চেষ্টা করিতে হয় না। আচ্ছা, এটা খুবই হলো কি মজার বিষয়, বিদ্যা প্রকাশের চেষ্টা করবেন না। অনেক সময় দেখা যায় আমরা যা জানি না সেটা নিয়ে আমরা কথাবার্তা বলি। যেরকম আমি এক সময় একটা কোচিং সেন্টারে পড়াতাম, অফলাইন কোচিং সেন্টারে। সেই কোচিং সেন্টারে আমি 3টা সাবজেক্ট পড়াইতাম, বাংলা, বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাস 10-এর, আর ক্লাস 10-এর বায়োলজি। হ্যাঁ, আমি একটা বায়োলজি পড়াইতাম। বাট আমি একটা সার্টেন পিরিয়ড পরে দেখতে পাই যে আসলে আমি বাংলা যতটা জানি, সমাজ বা বিজিএস যতটা জানি, বায়োলজি অতটা জানি না। সো অ্যাপারেন্টলি বায়োলজি থেকে আমার সরে আসা উচিত। সো এখান থেকে আরো একটা বিষয় হলো আমি দেখি যে বিজিএস বা বাংলা নিয়ে যদি কেউ আমার কোনো প্রশ্ন করে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন করুক না কেন, আমি ইনস্ট্যান্ট জিনিসটাকে উত্তর দিয়ে আসতে পারি। ইনস্ট্যান্ট না পারলে 1-2 দিন টাইম নিয়ে উত্তরটা বের করে বলে আসতে পারি। বাট বায়োলজি নিয়ে যখন হচ্ছে আমাকে জিজ্ঞেস করা হয়, আমি এইটা তো আগে পড়ি নাই, এইরকম একটা ভাব আমার ভিতরে চলে আসে। অর্থাৎ বায়োলজিটা নিয়ে আমি কনভিন্স ছিলাম না। এন্ড আমি এসএসসি লেভেলের বায়োলজি ভালো করে পড়লেও এইচএসসি লেভেলের বায়োলজি ভালো করে পড়াইতে পারতাম না। এক্স্যাক্টলি এই জিনিসটা, বায়োলজি নিয়ে আমার বিদ্যা নাই, আমি বিদ্যা প্রকাশ করার চেষ্টা করতে গেলে আমি ধরা খাইতাম। বাংলা আর বিজিএস আমার বিদ্যা আছে, আমার এটা প্রকাশ করা লাগে না, অটোমেটিক্যালি বোঝা যায় যে আমি আসলে ভালো বাংলা পড়াইতে পারি, আমি আসলে ভালো বিজিএস পড়াইতে পারি।
এইটা নিয়ে বেসিক্যালি এখানে বলা হচ্ছে। বাংলাদেশের নাম হচ্ছে BANGLADESH, বাংলাদেশ। ওকে নাবিলা, ঠিক আছে, বাংলাদেশের নাম কি বলে দিয়েছে, আমি বলে দিলাম। সো এরপর দেখি, আচ্ছা আমরা দেখি, বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায় এবং চেষ্টা করিতে হয় না। অর্থাৎ এটা হচ্ছে অটোমেটিক্যালি তোমার প্রকাশিত হবে। বিদ্যার প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তির কারণ এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক। সাপোজ আমি হলো গিয়ে একটা সাহিত্য লিখছি, তোমার হলো গিয়ে কিসের সাহিত্য, প্রেমের সাহিত্য, একটা প্রেম নিয়ে আমি একটা উপন্যাস লিখছি। তো প্রেম নিয়ে উপন্যাস লিখতে লিখতে আমি এক পর্যায়ে গিয়ে হচ্ছে বললাম যে এই যুগলটা নেপালে ভ্রমণ করতে গিয়েছে মাউন্ট এভারেস্ট দেখতে। খুব ভালো কথা, নেপাল খুব একটা সুন্দর জায়গা, মাউন্ট এভারেস্ট দেখার জন্য খুবই একটা সুন্দর জায়গা, ওকে ভালো কথা গেছে। তো তোমরা পাঠক হিসেবে চিন্তা করো, আমি কি বলছি, আমি হচ্ছে গিয়ে তোমার একজন লেখক, আমি লিখছি যে একটা দম্পতি সদ্য তাদের বিয়ে হয়েছে, তারা হলো কি নেপালে গিয়েছে, নেপালের যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখে তোমরা হলো পাঠক, তোমরা পড়তেছো। তো পড়তে পড়তে এক পর্যায়ে দেখলে আমি লেখা শুরু করছি যে হিমালয় পর্বত শৃঙ্গ, এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, এটি নেপালে অবস্থিত, এই পর্বত শৃঙ্গে বেশ কয়েকটি বেজ রয়েছে, এই পর্যন্ত বাংলাদেশি অনেকে এই পর্বত শৃঙ্গটি আরোহণ করেছেন। মানে তোমরা তখন বলবা না, ছিল একটা প্রেমের উপন্যাস, একটা দম্পতি বিয়ে করলো, নেপালে গেল হচ্ছে তোমার ঘুরতে, ওখান থেকে হিমালয় পর্বত দেখছে, এরপর হিমালয় পর্বতমালার বর্ণনা কোত্থেকে শুরু হইলো, একটা প্রশ্ন আসে না মনে। এক্স্যাক্টলি এটা বলা হচ্ছে, হ্যাঁ হিমালয় নিয়ে হয়তো আমার বিদ্যা আছে, জ্ঞান আছে, বাট সেই জিনিসটা আমি যদি এখানে প্রকাশ করতে নেই তাহলে পাঠকের জন্য অতিশয় বিরক্তির কারণ হয়। তোমাদের কাছে বিরক্তি লাগবে না, আরে কি একটা সুন্দর উপন্যাস ছিল, এর মধ্যে হিমালয়ের বর্ণনা বলা শুরু করছে, ইজেন্ট ইট? সো এইখানে আমরা এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের আসলে কখনোই নিজের অতিরিক্ত জ্ঞান বা পাণ্ডিত্য প্রকাশ করা উচিত না। বলতেছে এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশনের বড় বেশি দেখতে পাই, যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। কদাচ মানে কখনো, এটা বঙ্কিমচন্দ্র তার সময়কার কথা বলতেছে, যে অনেক সময় দেখা যায় যে বাংলা ভাষার বইতে আরবি একটা বিশাল বড় হচ্ছে কোটেশন হলো দিয়ে দিছে, যে কোটেশনটা মাথা মুন্ডু আগা মাথা কিছুই তুমি বুঝতে পারতেছো না। তার মানে কি হয় বাচ্চারা, তার মানে এই জিনিসটা আসলে করা ঠিক হবে না এবং এটা আমরা অ্যাকচুয়ালি করব না। দ্যাটস ইট। সো স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো বেশ কিছু ইয়া রয়েছে, আরো বেশ কিছু পয়েন্ট রয়েছে। আমরা প্রথম 7টা পয়েন্ট হচ্ছে পড়লাম, 8, 9, 10, 11, 12, 13, এগুলো বেসিক্যালি আমরা দেখবো। আচ্ছা, আমরা পেইড ক্লাসে এগুলো বেসিক্যালি পড়বো। আমাকে একটু কাইন্ডলি বলো যে তোমরা কারা কারা আমাদের পেইড ব্যাচে আছো। যারা যারা পেইড ব্যাচে নাই, আমরা কিন্তু পেইড ব্যাচে এরকম মজা করে করে পড়াই। আই ডোন্ট নো আজকের ক্লাসে কার কাছে কতটা মজা লেগেছে। সো পেইড ব্যাচে এরকম মজা করে করে পড়াই, আসো তোমরা যদি পেইড ব্যাচে ভর্তি হতে চাও তাহলে কিভাবে ভর্তি হবা, আসো একটু তোমাদেরকে দেখাই দিই। ফার্স্টলি তোমরা ক্রোমে যাবা, ক্রোমে গিয়ে তোমরা লিখবা 10ms, 10ms লিখে সার্চ দিবা। সার্চ দিলে কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসবে, ওয়েবসাইটে শুট করে ঢুকে যাবা। শুট করে হচ্ছে ঢুকে যে তোমরা যে কাজটা হলো করবা, এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে তুমি জাস্ট সার্চ বারে যে নিজের যে ব্যাচটা রয়েছে, তোমার ব্যাচ কি 27 না, 27 ব্যাচটার নাম লিখে ফেলো, 27, এই যে অনলাইন ব্যাচ 27 লেখার পরে তুমি এখানে এন্টার প্রেস করো। এন্টার প্রেস করলে দেখো কতগুলা কোর্স আমাদের 27-এ, দেখছো কতগুলা কোর্স, অনেক কোর্সের উপরে কোর্স। কই আমি আর ফারহান ভাই কই, এই তো কই কই কই, আমি আর ফারহান ভাই আশেপাশে কোন একটা জায়গায় আছি, দাঁড়াও একটা সেকেন্ড। ওকে, সো বাংলা কোথায়, এই যে আমার আর ফারহান ভাই বাংলা এখানে চলে আসে। সো দেখো এইখানে আসার পরে কোর্স তো কিনবা, বিফোর পারচেজিং দ্য কোর্স একটা কাজ করবা, এটা হচ্ছে এখানে কিছু ফ্রি ক্লাস আমি আর ফারহান ভাই দিয়ে দিছি। এই লিংকে ঢুকে এখানে সবুজ যে বাটনটা, এখানে প্রেস করলে ফোন নাম্বার দিয়ে তুমি খুব সহজেই আমাদের কয়েকটা ফ্রি ক্লাস দেখতে পারো, যে ফ্রি ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আচ্ছা, এরপর দেখি এই কোর্সটাতে তোমাদের কি কি জিনিস থাকছে। আমি আছি, ফারহান ভাই আছে, বিকন আছে, তারপর আমাদের ফেসবুক গ্রুপটা যেখানে আমাদের ফ্রিতে জয়েন করতে পারো সেটাও বেসিক্যালি এখানে দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সো আমরা দেখি, আমরা হচ্ছে কি এই কোর্সটা কেনার জন্য কোর্সটি কেনার বাটনে প্রেস করব।
কোর্সটি কিনুন বাটনে প্রেস করে আমরা এগিয়ে যাব। 3000 টাকা কোর্সের প্রাইস। ওকে, ভালো কথা। এখন আমি দেখি আমার একটা প্রোমো ছিল, প্রোমো কোডটা এখনো কাজ করে কিনা। এটা হচ্ছে গিয়ে ফারসিম এইচএসসি 27। হ্যাঁ, এখনো তোমার কিন্তু প্রোমো কোডটা কাজ করে। সো দেখো, এই যে প্রোমো কোডটা ফারসিম এইচএসসি 27, তোমার 3000 টাকার কোর্স তুমি মাত্র 2000 টাকা কিনতে পারবা। 1000 টাকা আমি ছাড় করে দিচ্ছি। সো সবাই আমার এই প্রোমো কোডটা মুখস্থ করে ফেলো, যারা যেন আমাদের কোর্সে নাই, যে এইচএসসি 27 অনলাইন ব্যাচ বাংলা 3000 টাকার কোর্স। আমার এই প্রোমো কোডটা দিলে ফারসিম এইচএসসি 27 তোমরা 1000 টাকা ডিসকাউন্টে মাত্র 2000 টাকার কোর্সটা কিন্তু টকাশ করে কিনে ফেলতে পারবা। ঠিক আছে? সো স্টুডেন্টস, দ্যাটস ইট। আমরা হচ্ছে কি এবার চলে যাই আমাদের এই যে গল্পটা পড়লাম এতক্ষণ, সেই গল্প থেকে একটা সিকিউ সলভ করি। এই সিকিউটা সলভ করে বেসিক্যালি আমরা ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, সো আমরা যদি হলে তাকাই, আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে, এক সেকেন্ড, আচ্ছা ডান। ওকে, কাজী মোতাহার হোসেনের মতে মানুষের প্রচেষ্টায় মানুষের জন্যই সাহিত্য রচিত হয়। তাহা যদি মানব রহিত বা মানব সভ্যতার ক্রমোন্নতির দিকে নির্দেশ না করে তবে বড়ই আক্ষেপের কথা। অর্থাৎ সাহিত্য আমরা কি নিয়ে চিন্তা করি? মানব বিকাশের ক্ষেত্রে, মানব বিকাশের জন্য বেসিক্যালি আমরা চিন্তা করি। ওকে, সুতরাং বিষয়টি পরিষ্কার করলে ভালো হবে যে মানুষ ভালো করবে, এটাই স্বাভাবিকতার দাবি। সুতরাং মানুষের সাহিত্য মানুষের কল্যাণ নিশ্চিত করবে, এটাও স্বাভাবিক। তত্ত্বসূত্র স্বাধীনতার জন্য ইত্যাদি। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? ইত্যাদি ইত্যাদি। 1838 সালে। লেখা ভালো হলে যশ আপনি আসবে। একটু আগে আমরা বেসিক্যালি এটা নিয়ে কথাবার্তা হলোকে বলছি, সো এটা নিয়ে আর কোনো কিছু নাই। গ নম্বর দেখি, উদ্দীপকের বাঙ্গালা নব্য লেখক দিকের প্রতিনিবেদনে প্রবন্ধের কোন বিষয়টা হলোকে ফুটে উঠেছে? এই যে আমি বললাম না, তোমার সাহিত্যের যে তোমার কল্যাণের বিষয়টা, সে কল্যাণটা, অর্থাৎ তুমি যদি সাহিত্যের মাধ্যমে কল্যাণ করতে পারো তবে এই জিনিসটা জমবে, নচেত জমবে না। হ্যাঁ, এটা মেইন বইয়ের সিকিউ। আচ্ছা, একজন বলতেছে প্রোমো কোডটা কি জানো? ওকে, আমি তার জন্য প্রোমো কোডটা এখানে লিখে দিচ্ছি। প্রোমো কোডটা হচ্ছে 1000 টাকা ডিসকাউন্ট পেতে ফারসিম এইচএসসি 27, ফারসিম এইচএসসি 27 এই প্রোমো কোডটা দিয়ে বাংলা কোর্স কিনলে তোমরা 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। ওকে, ডান। ফারসিম এইচএসসি 27, এই তো আনিসা বলে দিচ্ছ, থ্যাংক ইউ আনিসা। ডান। ওকে, সো এতটুকু মোটামুটি। বাদে ঘ নম্বর, উদ্দীপকের আলোচ্য বলতে খণ্ডাংশ মাত্র। অবভিয়াসলি এখানে তোমার শুধুমাত্র সাহিত্যের কল্যাণ নিয়ে কথাবার্তা বলা হয়েছে, বাট আমাদের পুরো প্রবন্ধটার মধ্যে কিভাবে সাহিত্য লিখতে হয় সেটা নিয়ে বেসিক্যালি আলোচনা করা হয়েছে। তো মোটামুটি দ্যাটস ইট। এবার একটু আমাকে বলো, কারোর কি আর কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? আজকের ক্লাস থেকে কারোর কোনো প্রশ্ন রয়েছে আর বাচ্চারা? না হলে আমি ক্লাসটা এখন শেষ করব। ওকে, সব সাবজেক্টের প্রোমো কোড ফারসিম এইচএসসি 27 দিয়ে তুমি মোটামুটি সকল সাবজেক্টের প্রোমো কোড ইউজ করতে পারবা। সকল সাবজেক্টে এই প্রোমো কোড তুমি ইউজ করতে পারবা। ঠিক আছে? তাহসিন, আপনি কমার্সের, আমি সায়েন্সের। হো, আচ্ছা ঠিক আছে। আমাকে একটু কাইন্ডলি বলো, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে আজকের ক্লাস নিয়ে? আচ্ছা, সো এই ক্লাসটা কিন্তু এখানে শেষ না। এই ক্লাসের কিন্তু পুরো ভার্সনটা হবে আমাদের পেইড ব্যাচে। সো যারা যারা পেইড ব্যাচে ক্লাসটা করতে চাও, অবভিয়াসলি পেইড ব্যাচে জয়েন হয়ে যাও, এবং জয়েন হতে যে কাজটা করবা, তোমরা সবাই ফারসিম এইচএসসি 27 এই প্রোমো কোডটাতে জয়েন করবা। আর হ্যাঁ, তোমরা যারা আমার সাথে সেলফি তুলছো, যাদের সাথে আমার এখন সেলফি আছে, তারা যখন আমাদের ক্লাস রিভিউ দিবা আর কিন্তু ক্লাসের কোনো স্ক্রিনশট নিতে পারবা না। তারা সেলফিটা পোস্ট করবা, আর সেলফিটা পোস্ট করে জানাবা ক্লাসটা কেমন লেগেছে। সো স্টুডেন্টস, গতকালকে যাদের সাথে আমার দেখা হয়েছে এবং সেলফি তুলেছি, এবং যারা আজকে এই ক্লাসটা করেছো, তারা অবভিয়াসলি আজকে একটা ছোট্ট কাজ করবা আমার হয়ে। সেটা হচ্ছে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস এই যে গ্রুপটা, এই গ্রুপে আজকের ক্লাসটা কেমন লাগলো সেটার একটা ফিডব্যাক দিবা। বাট
ফিডব্যাকটা দেওয়ার একটাই শর্ত, সবাই ফিডব্যাক দিতে পারবা, বা যাদের সাথে আমার সেলফি আছে তারা সেলফিটা সহ ফিডব্যাক দিবা। তাই দেখতে চাই যে গতকালকে ছিলা, আমার সাথে দেখা হয়েছে, আজকে আমার অনলাইনে ক্লাস করেছে, এমন কারা? ওকে, ডান। সো দ্যাটস ইট স্টুডেন্টস। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করতে পারি। ঠিক আছে, ডান। ওকে স্টুডেন্টস, টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।